ড্রামা শুরু হয় ইস্টসির গভীরে থাকা এক জাদুকরী ফুসাং গাছের নিচ থেকে, যেখানে ভয় স্পিরিট ওয়ার্ড অবস্থিত। এখানে মানুষের সমস্ত কষ্ট আর অপূর্ণ ইচ্ছাগুলো জমা হয়ে বিপজ্জনক স্পিরিটের রূপ নেয়। এদের শাসক হলো হেসিমো। সে অত্যন্ত শক্তিশালী হলেও হেসিমোর 5টি ইন্দ্রিয় অর্থাৎ দেখা, স্বাদ নেওয়া বা অনুভব করার ক্ষমতা ছিল না। একটি প্রাচীন ভবিষ্যৎবাণী অনুযায়ী যে ব্যক্তি জাদুকরী ডেলিভারেন্স সোর্টের মাস্টার হতে পারবে সেই কেবল হেসিমোর এই হারানো ইন্দ্রিয়গুলো ফিরিয়ে আনতে পারবে। নিজের ইন্দ্রিয়গুলোর খোঁজে হেসিমো মানুষের পৃথিবীতে লিয়াংজু শহরে নেমে আসে। সেখানে এক যুদ্ধের মাঝে এক আহত ব্যক্তি তাকে তার ছেলে শুয়ে চ্যানজিয়াংকে বাঁচানোর জন্য ভিক্ষা চায়। ঠিক তখনই কমান্ডার ডানশু তার সৈন্যবাহিনী নিয়ে সেখানে পৌঁছায়। হেসিমো লক্ষ্য করে যে ডানশুর কাছে থাকা তলোয়ারটি আসলে তার আন্টির সেই ডেলিভারেন্স সোর্ড। এই রহস্যের সত্যতা জানার জন্য হেসিমো শিয়াও শিয়াও নামের এক সাধারণ আর দুর্বল মানুষের শরীরে প্রবেশ করে। শরীরটি অত্যন্ত দুর্বল হওয়ায় সে ডানশুর কাছে চ্যানিয়াংকে বাঁচানোর আকুতি জানিয়েই অজ্ঞান হয়ে পড়ে। ডানশু তাদের আশ্রয় দেয়, কিন্তু তার সহকারী ম্যাগুয়ান তাদের উপর সন্দেহ করতে থাকে। তাদের পরীক্ষা করার জন্য সে তাদের চংস টেস্টের বন খেতে দেয়, যা খেয়ে চ্যানিয়াং বমি করে ফেলে। এভাবে সে যে গুপ্তচর নয় তা প্রমাণিত হলেও ম্যাগুয়ান তাদের ম্যানশন থেকে বের করে দেয়। এরপর হেসিমো চ্যানিয়াং এর বাবার শেষকৃত্য সম্পন্ন করে। ডানশু যখন ছদ্মবেশে শহরের পরিস্থিতি দেখতে বের হয় তখন গৃহহীন হেসিমো আর চ্যানিয়াং তার পিছু নেয়। ডানশু তাদের আবারও সাথে রাখে, কিন্তু হঠাৎ তার উপর এক প্রাণঘাতী হামলা হয়। হেসিমো দূর থেকে দেখে যে ডেলিভারেন্স সোর্ড ডাকশুকে তার আসল মাস্টার হিসেবে মেনে নিয়েছে। হেজির উপদেষ্টা হেজিয়া ফেং জানায় যে ডানশু এক শিক্ষিত পরিবারের সন্তান, যাকে শত্রুরা ষড়যন্ত্র করে সীমান্তে পাঠিয়ে দিয়েছে। হেসিমো ভাবে যে ডানশুর যেহেতু অনেক শত্রু, তাই সে মারা গেলেই তলোয়ারটি সে আবার নিজের আয়ত্ত নিতে পারবে। এক রাতে যখন ডানশু শত্রুদের সাথে লড়াই করছিল তখন হেসিমোর জাদুকরী লণ্ঠন তলোয়ারের ভয়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়, আর হেসিমো সরাসরি ডানশুর সামনে গিয়ে পড়ে। অন্যদিকে চ্যানিয়াং এর পেছনে এক বিপজ্জনক স্পিরিট লাগে, যাকে সাধারণ সেনাবাহিনী আটকাতে পারে না। কিন্তু হেসিমো শেষ মুহূর্তে এসে তার জাদুকরী শক্তিতে সেই স্পিরিটকে তাড়িয়ে দেয়। পরদিন ডানশু আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ভান করে শিয়াও শিয়াওকে সিটি টাওয়ারে নিয়ে যায়, কিন্তু আসলে সে তার পরিচয় যাচাই করছিল। এই পরীক্ষায় ডানশু বুঝতে পারে যে মেয়েটি কালার ব্লাইন্ড আর তার কোনো ইন্দ্রিয় কাজ করে না। অন্যদিকে হেসিমো বুঝতে পারে যে ডানশু নিজের পরিচয় নিয়ে মিথ্যে বলছে। যখন সে দেখে যে ডানশু এক জেনারেলের সাথে যুদ্ধ করছে তখন তার অসামান্য রণকৌশল দেখে হেসিমো বুঝে যায় যে সে সাধারণ কোনো স্কলার নয়। সবচেয়ে অবাক করা বিষয় ছিল ডানশু তাদের উভয়কেই দেখতে পাচ্ছিল। গল্পের নতুন মোড় আসে যখন জানা যায় যে শিয়াও শিয়াও আর চ্যানিয়াং সাধারণ মানুষের কাছে অদৃশ্য। এর মধ্যে উপদেষ্টা ফ্যাংয়ের নতুন তদন্তে ডানশুর অতীতের এক বড় রহস্য ফাঁস হয়। 12 বছর বয়সে ডানশু একজন বিখ্যাত স্কলার ছিল, কিন্তু তার যখন 19 বছর তখন বাড়ি ফেরার পথে ডাকাতরা তার উপর হামলা করে। সেই হামলায় তার সব চাকর নিহত হয়, আর পরে তার দাদিও মারা যায়। সে একমাত্র যাকে আসল রূপে চিনত। এতে হেসিমোর মনে দৃঢ় সন্দেহ জাগে যে বর্তমানে ডানশু আসলে একজন ভণ্ড বা প্রতারক হতে পারে, যা আসল ডানশুর জায়গা দখল করে আছে। ঠিক এই সময়ে শত্রু বাহিনী শহরে আক্রমণ করে বসে। হেসিমো তখন এই অপেক্ষাতেই ছিল যে ডানশু মারা যাক আর সে তার তলোয়ারটি ফিরে পাক। এমনকি সে তার জন্য শোক সঙ্গীত তৈরি করে রেখেছিল। কিন্তু ডানশু সবাইকে অবাক করে দিয়ে শত্রুর ভাষায় কিছু একটা বলে আকাশ থেকে শত শত রহস্যময় লাল পাখি ডেকে আনে, যা শত্রু বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে আর যুদ্ধের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় যে শিয়াও আর চ্যানিয়াংকে নিয়ে যাওয়া ছোট্ট একটি বহরের উপর শত্রুরা হঠাৎ আক্রমণ করে। সেনাবাহিনীর স্বল্প সংখ্যক জওয়ান 200 জন শত্রুর সামনে অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি খারাপ হতে দেখে হেসিমো নিজেই ময়দানে নেমে পড়ে আর নীল রঙের আগুন ছুড়ে সে শত্রুদের ধ্বংস করে দেয়। পরে জানা যায় যে এই আক্রমণটি ছিল ডানশুরি পূর্ব পরিকল্পিত একটি ছক। তার নিজের ক্যাপ্টেন হান লিনকে ওর উপর গদ্দার হওয়ার সন্দেহ ছিল, তাই সেই জাল বুনেছিল যেন তার আসল রূপ বেরিয়ে আসে। কিন্তু হেসিমোর মাঝপথে ঝাঁপিয়ে পড়ার কারণে ক্যাপ্টেনের আসল চেহারা আর ফাঁস করা সম্ভব হয়নি। এর মধ্যে শিয়াওয়ের সাধারণ মানুষের শরীরে দুর্বল হওয়ায় তার প্রচন্ড জ্বর আসে আর সে জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তার তাকে চেক করতে এলে তার ইন্দ্রিয় না থাকার কারণে শিয়াও ডাক্তারের কথাগুলো কেবল তোতা পাখির মতো পুনরাবৃত্তি করতে থাকে। কিছুক্ষণ পর ডানশু নিজে ওষুধ নিয়ে আসে আর সরাসরি বলে দেয় যে সে শিয়াওর আসল পরিচয় জেনে ফেলেছে। তাদের মধ্যে তর্ক এতই বেড়ে যায় যে ডানশুর পরিচয় নিশ্চিত করতে হেসিমো তার শরীরের ক্ষত পরীক্ষা করতে শুরু করে। এই ফাঁকে লাল পাখিগুলোর একটি বড় রহস্য ফাঁস হয়। সেগুলো কোনো জাদুকরী জীব ছিল না, বরং ডানশুর একটি চালাকি ছিল। সে সাধারণ কবুতরগুলোকে লাল রঙে রাঙিয়ে দিয়েছিল যেন শত্রুপক্ষের কুসংস্কার রচনা সেনাবাহিনী তাদের দেখে ভয় পায়। শত্রুর কুসংস্কারের সুযোগ নিয়ে ডানশুর সেনাবাহিনী তীর বর্ষণ করেছিল। শত্রুর গোপন কাহিনীগুলো সম্পর্কে ডানশুর এত গভীর জ্ঞান দেখে হেসিমোর বিশ্বাস জন্মে যায়
যে ডানসুর সাথে শত্রু দেশের নিশ্চয়ই কোনো গভীর সম্পর্ক আছে। এর মধ্যে ভয়েস স্পিরিট ওয়ার্ডের খুব নিষ্ঠুর কমান্ডার ফোমিং মানুষের পৃথিবীতে আসে, কিন্তু হেসিমুর সামনে আসা মাত্রই সে খুব নরম হয়ে যায় আর তাকে একটি উপহার দেয়। অন্যদিকে শিওয়ের পরামর্শে ডানসু জমে থাকা নদীর উপর বিস্ফোরণ ঘটায়। হেসিমো যখন অদৃশ্য থেকে সেই ধ্বংসলীলা দেখে তখন বিভীষিকাময় দৃশ্য দেখে সে একদম স্তম্ভিত হয়ে যায়। যুদ্ধের পর ময়দানে পথভ্রষ্ট মানুষের আত্মা ভাসতে থাকে। ঠিক তখনই ডানসু হঠাৎ হেসিমোর নাম ধরে ডাকে, যার শুনে সে চমকে ওঠে। সে বুঝতে পারছিল না যে সে কি তাকে ফিল করতে পারছিল কিনা। ডানসু তার পাশ দিয়ে যাওয়ার সময় হেসিমোর কাছে থাকা জাদুকরী স্পিরিট পাল সেটা জ্বলতে শুরু করে। এই পালটি তার আন্টি দিয়েছিল, আর এটি কেবল সেই ব্যক্তির সামনে উজ্জ্বল হতে পারে যে হেসিমোর অভিশাপ ভেঙে তার 5টি ইন্দ্রিয় ফিরিয়ে আনতে পারবে। 400 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হেসিমো বুঝতে পারে যে ডানসুই সেই কাঙ্ক্ষিত মানুষ। এই মুহূর্তে হেসিমোর উদ্দেশ্য বদলে যায়। আগে সে ডানসুর মৃত্যু চাইল, এখন সে যে কোনো মূল্যে তার প্রাণ বাঁচাতে সিদ্ধান্ত নেয়। হেসিমো তার গোয়েন্দা ফ্যাংকে ডানসুর অতীতের পুরো সত্য খুঁজে বের করার নির্দেশ দেয়, আর সে নিজে ডানসুকে খুব কাছ থেকে লক্ষ্য করতে শুরু করে। একদিন ডানসু যখন খাদ্যশস্য পোড়ানো এক নারীকে শাস্তি দেওয়ার উদ্যোগ নেয়, তখন হেসিমো বুঝতে পারে যে এই নারীর মনে যে তীব্র ঘৃণা জন্মেছে তা ভয়ঙ্কর ইভিল স্পিরিটে পরিণত হতে পারে। তাই সে ডানসুর তলোয়ার বের করে সে নারীকে নিজেই মেরে ফেলে। এই আকস্মিক ঘটনায় সবাই একেবারে হতবাক হয়ে যায়। তবে পরিস্থিতি সামাল দিতে সেও নাটক করে যে শত্রু দেশের প্রতি তীব্র ঘৃণা থেকেই সে রাগের মাথায় এমনটা করেছে। বেশ শান্ত করতে ডানসু শিয়াওকে একজন দেশপ্রেমিক বীর হিসেবে উপস্থাপন করে, কিন্তু পরে সে তাকে একা ডেকে তার তলোয়ারের আর কখনো হাত না দেওয়ার জন্য কঠোর সতর্কবার্তা দেয়। এর মধ্যে ফ্যাং জানতে পারে যে আসল ডানসু আসলে রাজধানী শহরের একজন বড় কর্মকর্তা, যার মানে এই কমান্ডার আসলে একজন প্রতারক। এরপর যখন ডানসু আর তার সেনাদলকে শত্রু দেশের সেনাবাহিনী চারদিক থেকে ঘিরে ফেলে, তখন হেসিমো তার প্রাণ বাঁচানোর জন্য বাধ্য হয়ে নিজের আসল পরিচয় প্রকাশ করে দেয়। সে স্পিরিটদের শাসক হিসেবে আবির্ভূত হয় আর শত শত কাক ডেকে এনে শত্রু বাহিনীকে তাড়িয়ে দেয়। হেসিমো ডানসুর সামনে একটি প্রস্তাব রাখে যে সে তার যে কোনো একটি ইচ্ছে পূরণ করবে, তবে শর্ত হলো ডানসুকে 10 দিনের জন্য তার একটি ইন্দ্রিয় তাকে ধার দিতে হবে। ডানসু সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করে। হেসিমো সত্যি কথা বের করার জন্য তার গলা টিপে ধরে, কিন্তু ডানসু তার আসল পরিচয় গোপন রাখে। ডানসু বলে যে সে জীবনে যা কিছু পেয়েছে তা নিজের পরিশ্রমেই পেয়েছে, তাই কোনো জাদুকরী ইচ্ছেরই তার প্রয়োজন নেই। সে বুঝতে পারে যে হেসিমো আসলে তার ডেলিভারেন্স সোর্টের জন্য এসেছে। কথার ছলে হেসিমোর মুখ ফসকে বেরিয়ে যায় যে তার বয়স 400 বছর। তবুও ডানসু বিন্দুমাত্র ভয় না পেয়ে তার পাশেই শান্তিতে ঘুমিয়ে পড়ে। এরপর মিস্টার 15 নামের এক নতুন ভিলেনের এন্ট্রি হয়, যে শহরের ধনী ব্যবসায়ী লিঞ্জের ছদ্মবেশে থাকা একজন গুপ্তচর ছিল। সে আসলে সেনাবাহিনীর উপর গত সব হামলার মূল হোতা ছিল। অন্যদিকে চ্যানিয়াং ভুলবশত সেই গোপন ঘরটি খুঁজে পায় যেখানে আসল লিঞ্জিকে বন্দি করে রাখা হয়েছিল। মিস্টার 15 চালাকি করে ডানসুকে বন্দি করে তার ক্যাম্পের দিকে নিয়ে যায়, কিন্তু বাস্তবে এটি ডানসুরি পাতা একটি জাল ছিল। হেসিমো অদৃশ্য হয়ে তার পিছু পিছু শত্রুর জেলখানা পর্যন্ত পৌঁছে যায় আর অপেক্ষা করতে থাকে যে ডানসু তার কাছে সাহায্য চাইবে, কিন্তু ডানসু তার চুলে লুকানো একটি ছোট পিন দিয়ে নিজেই নিজের হাতকড়া খুলে ফেলে আর হেসিমোর দিকে তাকিয়ে বলতে থাকে যে এখন আসল মজা দেখো তুমি। সে চুপি চুপি শত্রুর পোশাক পরে তাদের ক্যাম্পে ঢুকে পড়ে। সৈনিকরা তখন তার গ্রেফতারের সাফল্যে ড্রিঙ্কস অবস্থায় উল্লাসে মেতেছিল। এই বিশৃঙ্খলার সুযোগ নিয়ে ডানসু একাই পড়ে শত্রু ক্যাম্প ধ্বংস করতে শুরু করে আর হেসিমো আড়াল থেকে তাকে সাহায্য করতে থাকে। ক্যাম্পের ভেতরে হেসিমো তাদের নেতার মাথা কেটে ব্যাগে ভরে ফেলে। তখনই মিস্টার 15 ডানসুকে ধাওয়া করতে করতে সেখানে পৌঁছে যায়। এখানে একটি বড় রহস্য উন্মোচিত হয় যে তারা দুজনেই অল নোয়িং নামের একটি গোপন আর ভয়ঙ্কর খুনি সংগঠনের সদস্য ছিল। ডানসু তখন মিস্টার 15-এর উপহাস করে বলে যে সে নিজেই সে সংগঠনের সবচেয়ে বিপজ্জনক আর নিখোঁজ হওয়া অ্যাসাসিন নম্বর 17। ডানসু নিজেই পরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছিল যে ক্যাপ্টেন হান লিনকেও সে অ্যাসাসিন, যাতে সবার নজর অন্যদিকে ঘুরে যায়। শেষ পর্যন্ত এক দুর্দান্ত লড়াইয়ের পর ডানসু মিস্টার 15-কে মৃত্যুর মুখে ঠেলে দেয়। শত্রুদের খতম করার পর ডানসু হেসিমোর সামনে একটি শর্ত রাখে। সে বলে যে হেসিমো যখন তার 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে রং, স্বাদ আর উষ্ণতা ফিল করা শুরু করবে, তখন সে আর সেগুলো ফেরত দিতে চাইবে না, যার ফলে ডানসু নিজে এক জীবন্ত লাশে পরিণত হয়ে যাবে। একটি জাদুকরী অনুষ্ঠানের মাধ্যমে ডানসু তার অতীতের পুরো সত্য তুলে ধরে। সে জানায় যে সে আসল ডানসু। 12 বছর বয়সে শত্রুরা তাকে কিডন্যাপ করেছিল, কিন্তু তার নিজের বাবা দেশের গোপন তথ্য বাঁচানোর খাতিরে তাকে সন্তান হিসেবে স্বীকার করতে অস্বীকার করে আর তাকে মৃত্যুর মুখে শত্রুদের কবলে একা ফেলে রেখে যায়।
আপনজনদের প্রতারণার শিকার হওয়ার পর এক ব্যক্তি ডানসুকে তুলে নিয়ে যায় আর তাকে নম্বর 17 নামক এক নির্মম খুনি বানিয়ে ফেলে। একটি মিশনের সময় তাকে একটি পুরো পরিবারকে শেষ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সে একটি ছোট্ট শিশুকে মারতে না পেরে তাকে লুকিয়ে অন্য একটি পরিবারের কাছে দিয়ে দেয়। এই অপরাধে তার মাস্টার তাকে ভয়াবহ শাস্তি দেয়, কিন্তু ডানসু পাল্টা আক্রমণ করে তার মাস্টারকে অন্ধ করে সেখান থেকে পালিয়ে আসে। ক্যাপ্টেন হান লিনকেও একই জায়গা থেকে এসেছিল, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় সে ডানসুকে চিনতে পারেনি। এরপর ডানসু আর হেসিমো চিরস্থায়ী এক জাদুকরী বন্ধনে আবদ্ধ হয়। এই বন্ধনে জড়ানোর পর ডানসু হেসিমোর কাছে তার আসল নাম জানতে চায়। যখন ডানসু তার সেনাবাহিনীর সাথে শত্রুর ছিন্ন মস্তক নিয়ে বিজয়ের উল্লাসের শহরে ফিরে আসে, তখন মানুষ তাকে বীর মনে করে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। হেসিমো বুঝতে পারে যে কেন দয়া আর করুণা থেকে সৃষ্টি হওয়া জাদুকরী ডেলিভারেন্স সোর্ড ডাকসুকে তার মাস্টার হিসেবে বেছে নিয়েছে, যাতে সে ডানসুর অতীত যন্ত্রণা আর পাপ ধুয়ে মুছে তাকে এক নতুন জীবন দিতে পারে। ডানসু মজা করে হেসিমোকে তার ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দিতে বলে, যা দেখে ম্যাগওয়ান হিংসায় জ্বলে ওঠে। অন্যদিকে হেসিমো ডানসুর পছন্দের প্লাম বসম ফুলগুলো ভালো লাগতে শুরু করে। এটি দেখে তার সঙ্গে অবাক হয়ে যায় যে সে কি তবে মানুষের ইমোশন আর ডানসুর প্রেমে পড়ে যাচ্ছে। যখন হেসিমোর সঙ্গে ডানসুকে কেবল বিনোদনের মাধ্যম বলে উপহাস করে, তখন হেসিমোর মুখের রং বদলে যায়। এর মধ্যে জানা যায় যে ডানসু নিজে এক লড়াই হান লিনকেওকে পরাজিত করে তার প্রাণ বাঁচিয়েছিল আর তাকে স্মৃতি ভুল হওয়ার ওষুধ দিয়েছিল, যাতে সে তার ভয়াবহ অতীত ভুলে একটি নতুন আর শান্তিময় জীবন কাটাতে পারে। জয়ের আনন্দে সেনাবাহিনীর জন্য একটি বড় ভোজের আয়োজন করা হয়। সেখানে ডানসুর পুরনো ক্ষত আবার তাজা হয়ে ওঠে। হেসিমো যখন তার ক্ষতে ব্যান্ডেজ বাঁধছিল, ডানসু তখন ব্যথায় কাতরাতে থাকে। হেসিমো তাকে মজা করে বলে, যুদ্ধে সেই নির্ভীক যোদ্ধা এখন ছোট বাচ্চাদের মতো কাঁদছে কেন? এই কথার মাঝেই ডানসু তার বেশ কাছাকাছি চলে আসে। শর্ত অনুযায়ী ডানসু তার প্রথম ইচ্ছা জানায় সে হেসিমোকে কোনো সম্মানজনক উপাধির পরিবর্তে তার আসল নামে ডাকবে, যাতে তারা একে অপরের আরো কাছে আসতে পারে। বিনিময়ে হেসিমো 10 দিনের জন্য ডানসুর কাছ থেকে সেন্স অফ টাচ ধার নেবে। 400 বছরের দীর্ঘ প্রতীক্ষার পর হেসিমোর জন্য এটি ছিল এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা। ডানসুই প্রথম মানুষ যার ত্বকের উষ্ণতা, শ্বাস প্রশ্বাস আর হৃদস্পন্দন সে নিচে ফিল করতে পারছিল। এই নতুন অনুভূতির তীব্র কৌতূহলে হেসিমো সারা রাত ঘুমাতেই পারেনি, আর প্রাসাদের প্রতিটি জিনিস ছুঁয়ে সে সেগুলো ফিল করতে থাকে। অন্যদিকে স্পর্শের অনুভূতি হারিয়ে ফেলায় ডানসু কোনো কিছু ঠিকমতো ধরতে পারছিল না, আর তার হাঁটা চলাতেও জড়তা চলে আসে। পরদিন সকালে হেসিমো ছোট বাচ্চার মতো উৎসাহ নিয়ে শহরের রাস্তায় বেরিয়ে পড়ে, আর সবকিছু ছোঁয়ার নেশায় অনেক দোকানের মালপত্র ভেঙে ফেলে। ডানসু কোনো রাগ না করে চুপচাপ তার পিছু পিছু আসতে থাকে, আর সব ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ সে দিয়ে দেয়। ঠিক তখনই শহরে এক অহংকারী মার্শাল এসে পৌঁছায়, যে হেসিমোর দক্ষতা দেখে তাকে নিজের দলে নিতে চায়, কিন্তু হেসিমো পরিষ্কার তাকে জানিয়ে দেয় যে তার ভাগ্য কেবল ডানসুর সাথে জড়িত। মার্শাল যখন জোর করতে শুরু করে, তখন ডানসু ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ে। ক্লান্তির ভান করে হেসিমো অজ্ঞান হওয়ার নাটক করলে ডানসু এক মুহূর্ত দেরি না করে তাকে কোলে তুলে নিজের রুমে নিয়ে যায়। ঘুমের মধ্যে ডানসু একটি রহস্যময় স্বপ্ন দেখে, যা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হেসিমোর বাবা ছিল একজন অমর জীব আর মা ছিল সাধারণ মানুষ। চোখ খোলার পর ডানসু জানতে পারে যে মানুষের অপূর্ণ ইচ্ছা পূরণ করা স্পিরিট ওয়ার্ল্ডের নিয়ম নয়, বরং এটা হেসিমোর নিজেরই তৈরি করা একটা নিয়ম। হেসিমো তাকে জানায় যে তার বাবা মা ইন্দ্রিয় না থাকা সত্ত্বেও তাকে সঙ্গীত, শিল্পকলা আর চিত্রকলা শিখিয়েছিল, যেন সেই জগৎকে ফিল করতে শেখে। এরপর ডানসু তাকে নিজের হাতে তৈরি একটা অত্যন্ত সুন্দর পেটেন্ট উপহার দেয়। এই জাদুকরী চুক্তির কারণে এখন হেসিমোর মানুষের মতো ক্ষুধা আর ঘুমের অনুভূতিও হতে শুরু করে। স্বাদ না পেলেও সে খাবারের গঠন ছুঁয়ে ছুঁয়ে এত খাবার খেয়ে ফেলে যে ছোট চ্যাংচাঙিটা দেখে অবাক হয়ে থাকে। হেসিমো যখন মানুষের পৃথিবীতে নতুন নতুন সবকিছু ফিল নিচ্ছিল, তখন ডানসুর স্পর্শহীন জীবনযাত্রায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল। যুদ্ধের ময়দানে যাতে কোনো বিপদ না ঘটে, তাই সে চোখে পট্টি বেঁধে গলিতে হাঁটার অনুশীলন করে, যাতে তার বাকি ইন্দ্রিয়গুলো আরো ধারালো হয়। এর মধ্যে ছোট চ্যানিয়াং এক ভয়াবহ বিপদের মুখোমুখি হয়ে পড়ে। সে একই জায়গায় দুটি হুবহু হেসিমোকে দেখতে পায়, যার মধ্যে একটি আসলে ছদ্মবেশী। সেই নকল হেসিমো এক তান্ত্রিকের সাথে মিলে চ্যানিয়াংকে ব্যবহার করে এক জাদুকরী লণ্ঠন হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। নকল হেসিমো চ্যানিয়াংকে প্ররোচিত করতে শুরু করে যেন সে কারো প্রাণ নিয়ে নেয়, কিন্তু চ্যানিয়াং অত্যন্ত বুদ্ধিমান। সে জানে যে আসল হেসিমো যতই কঠোর হোক না কেন, সে কখনোই কোনো নির্দোষকে মারার কথা বলবে না। চ্যানিয়াং সাথে সাথে সেই প্রতারকের উপর পাল্টা আক্রমণ করে আর জাদুকরী লণ্ঠনটি আসল হেসিমোকে দিয়ে দেয়। রাগে ফেটে পড়ে নকল হেসিমো তাদের উপর হামলা করে। সেই মুহূর্তে জাদুকরী শক্তি না থাকা সত্ত্বেও আসল হেসিমো চ্যানিয়াংকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। সে তার লণ্ঠনটি চ্যানিয়াং এর হাতে দিয়ে তাকে ম্যাগওয়ানকে খুঁজে বের করার জন্য পাঠিয়ে দেয়। শর্তের 10 দিন পূর্ণ হতেই হেসিমোর জাদুকরী শক্তি ফিরে আসে
আর সে শত্রুদের কন্ট্রোল নিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে ডানশো তার সেন্স অফ টাচ বা স্পর্শের অনুভূতি ফিরে পায় আর সাথে সাথে বুঝতে পারে যে হেসিমোর বিপদে আছে। সে বিদ্যুতের গতিতে ঘটনাস্থলে পৌঁছে জেনিয়াংকে বাঁচিয়ে নেয়। শত্রুদের পরাজিত করার পর যখন হেসিমো চোটের ব্যথা ফিল করে তখন সে বুঝতে পারে যে ডানশো যুদ্ধের ময়দানে কতটা রক্ত আর যন্ত্রণা সহ্য করেছে। ডানশো তাকে পরম যত্নে প্রাসাদে ফিরে আনে। প্রাসাদে এখন ম্যাগওয়ান জেনে গেছে যে হেসিমো কোনো সাধারণ মানুষ নয়, বরং সে আত্মার রানী। হেসিমোর প্রতি ডানশোর উদ্বেগ পরিষ্কার জানিয়ে দেয় যে সে তার প্রেমে পড়ে গেছে। ডানশো চ্যানিয়াংকেও এই কথা জানায়, যার ফলে তাদের মধ্যে এক অত্যন্ত সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। চ্যানিয়াং ও ডানশোর কাছে মার্শাল আর্ট শেখার ইচ্ছা প্রকাশ করে যাতে ভবিষ্যতে সে তাদের রক্ষা করতে পারে। অন্যদিকে হেসিমোর সঙ্গে ইয়ান তার ব্যক্তিগত জীবন আর ডানশোকে নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করলে হেসিমো তাকে কঠোরভাবে থামিয়ে দেয় আর তাকে সাফ জানিয়ে দেয় যে সে যেন নিজের কাজে মন দেয়। এরপর ডানশো যুদ্ধে এক বিরাট জয় অর্জন করে আর এর ফলে প্রায় 2 মাস চারদিকে শান্তি থাকে। এই শান্তির সময়ে ডানশো তার ইন্দ্রিয়গুলো হেসিমোকে দেওয়ার প্রক্রিয়া চালিয়ে যেতে থাকে, কিন্তু সে তার আসল ইচ্ছাটি প্রকাশ করে না, কারণ ইন্দ্রিয় হস্তান্তরের সময় হেসিমোর শক্তি কমে আসছিল। তাই সে একটি নতুন উপায় বের করে। তাই সে ডানশোকে একটি জাদুকরী সুগার কোটেড স্পিরিট ল্যান্ডার গিলতে বলে। এই জাদুকরী শক্তির কারণে ডানশো এখন বাতাসে উঠতে পারে আর আত্মাদের দেখতে পায় আর স্পিরিট ওয়ার্ল্ডেও প্রবেশ করতে পারে। এবার দুজনে মিলে এক অত্যন্ত সুন্দর ফুলের উপত্যকায় পৌঁছায়, যেখানে ডানশোর মাধ্যমে হেসিমো প্রথমবারের মতো ফুলের সুগন্ধ ফিল করতে পারে। এই সুন্দর মনোরম পরিবেশে ডানশো তার জাদুকরীর সঙ্গে হেসিমোর জন্য একটি ফুলের মুকুট তৈরি করে দেয়। হেসিমো প্রথমবারের মতো ডানশোর পোশাক থেকে আসা সেই বিশেষ সুগন্ধ অনুভব করে যা তার বোন তৈরি করেছিল। ডানশো তাকে সুগন্ধের শহর ইয়ারজোতে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় আর মজার ছলে বলে যে সুগন্ধ শেখার প্রথম পাঠ তার নিজের শরীর থেকে শুরু করা উচিত। সেখানে পৌঁছে ডানশো এক 600 বছর বয়সী এক পথভ্রষ্ট আত্মার দেখা পায়। সে জানায় যে আত্মার রানীর মা একসময় মানুষের পৃথিবীর একজন বড় জাদুকরী ছিল। ঘ্রাণ শক্তি ফিরে পাওয়ায় হেসিমো প্রথমবারের মতো মদের সুগন্ধ পায় আর এক্সাইটমেন্টে বেশি মদ পান করে ফেলে আর এতে সে ঘুমিয়ে যায়। ডানশো তার পাশে বসে নিজেকে ধরে রাখতে না পেরে চুপি চুপি তার ঠোঁটে একটা কিস করে ফেলে। ঠিক তখনই কিছু লোক হেসিমোকে মারার জন্য ঘরে ঢুকে পড়ে, কিন্তু ডানশো একাই তাদের সাহায্য করে ফেলে। পরে জানা যায় যে এই লোকগুলো পাঠিয়েছিল শহরের এক ধনী ব্যবসায়ী, যার সাথে স্পিরিট ওয়ার্ল্ডের এক বিদ্রোহী ভিলেনের সম্পর্ক ছিল। হেসিমো সেই বিদ্রোহীকে ধরার জন্য এক চালাকি জাল বনে। তদন্তের সময় হেসিমো জানতে পারে যে সেই ব্যবসায়ীর ছেলে লোদা আসলে ডানশোর পুরনো সঙ্গী, যে একই অ্যাসাসিন অর্গানাইজেশনে তার সাথে প্রশিক্ষণ নিয়েছিল। কিন্তু লোদা তার বাবার কালো কাজকর্ম সম্পর্কে কিছুই জানতো না। সত্য সামনে আসার পর এক ভয়ঙ্কর লড়াই হয়, যেখানে ডানশো তার জাদুকরী তলোয়ার দিয়ে সেই বিদ্রোহী আত্মাকে হারিয়ে দেয়। যাওয়ার আগে ডানশো হেসিমোকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে যে সে জানে যে হেসিমোর রাতে সেই কিসের কথা সে সব জেনে গেছে। এরপর ডানশো আর লোদার পথ চিরতরে আলাদা হয়ে যায়। অন্যদিকে হেসিমোর সঙ্গে ইয়ান হিংসায় জ্বলে পড়ে মানুষের পৃথিবীতে চলে আসে। সেখানে তার সাথে ডানশোর দেখা হয়। ইয়ানকে দেখে ডানশো জানতে পারে যে সে বহু প্রাচীন সময় থেকেই হেসিমোর সাথে আছে আর মানুষ তাদের এক কাপল হিসেবেই দেখে, যা শুনে ডানশো কিছুটা জেলাস ফিল করছিল। সে হেসিমোকে তার হোম টাউনে যাওয়ার কথা বলে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই আত্মার জগতে এক বড় সংকট দেখা দেয়। জীবনের ভারসাম্য বজায় রাখা জাদুকরী ফোসাং ট্রি ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে, যা কেবল হেসিমোই ঠিক করতে পারে। এই সংকটের কারণে হেসিমোকে তার ছুটি মাঝপথেই ছেড়ে নিজের জগতে ফিরে যেতে হয়। যাওয়ার আগে সে ডানশোর জন্য এক বিশেষ সুগন্ধি তৈরি করে রেখে যায়। ডানশো তাকে মিনতি করে যেন সে দ্রুত ফিরে আসে, কারণ সে জানে যে হেসিমোর ফিরে আসার আগেই হয়তো তার আয়ু শেষ হয়ে যেতে পারে। এই ইমোশনের মুহূর্তেই তাদের চুক্তির 10 দিন পূর্ণ হয়। সবকিছু স্বাভাবিক হয়ে যায় আর হেসিমো তার জাদুকরী লণ্ঠন নিয়ে নিজের জগতের পথে রওনা হয়। হেসিমোর চলে যাওয়ার পরেও ডানশোর কাছে আত্মাদের দেখার সেই শক্তি থেকে যায়। যখন আত্মাদের সেনাবাহিনী হেসিমোকে নিতে আসে, ডানশো তাদের পথ আটকে দাঁড়ায় আর মনে করিয়ে দেয় যে হেসিমো এখনো তার একটি ইচ্ছে পূরণ করা বাকি আছে। সে ইচ্ছে হিসেবে এই দাবি করে যে সে নিজেও আত্মাদের জগতে যেতে চায়। হেসিমো তাকে সতর্ক করে দেয় যে ওই জগতের রাস্তা যে কোনো সাধারণ মানুষের শরীরের হাড় মাংস গড়িয়ে দেওয়ার জন্যই যথেষ্ট, কিন্তু ডানশো তার যেতে অটল থাকে। আরেক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে ঝাঁপ দিয়ে তার জাদুকরী তলোয়ারের জোরে হোয়াইট প্যালেসে প্রবেশ করে। ডানশোর এই দুঃসাহসিক প্রবেশে হেসিমো রেগে যায় আর শাস্তি হিসেবে তাকে প্রাসাদের দরজায় 3 দিনের জন্য বেঁধে ঝুলিয়ে রাখার নির্দেশ দেয়। এই শাস্তি ডানশোর সেই রসিকতার বদলাও ছিল যা সে মানুষের পৃথিবীতে হেসিমোর সাথে করেছিল। সেখানে ঝুলে থাকা অবস্থায় ডানশো প্রাসাদের কোষাধ্যক্ষ জিয়াংহাইয়ের সাথে বন্ধুত্ব করে ফেলে আর কথাবার্তার ছলে সে হেসিমোর অতীতের গোপন তথ্য জানার চেষ্টা করে। ঠিক তখনই সেখানে হেসিমোর পুরনো সঙ্গী ইয়ান এসে উপস্থিত হয়, যে ডানশোকে হেসিমোর আসল নাম ধরে ডাকতে শুনে আরো বেশি জ্বলে ওঠে। রাতে এক রাগান্বিত আত্মার আক্রমণে ডানশোর হাতের বাঁধন ছিঁড়ে যায়
আহত হওয়া সত্ত্বেও সে মুক্ত হয়ে সরাসরি প্রাসাদের ভেতরে ঢুকে পড়ে। সেখানে সে একটি কুঁড়েঘর খুঁজে পায়, যা হুবহু ডানসুর ছোটবেলার ঘরের মতো তৈরি। ভেতরে হেসিমু উপস্থিত ছিল। ডানসুর সাথে সাথেই সে রাতের কিসের প্রসঙ্গ তোলে। হেসিমু রাগ করার অভিনয় করে, কিন্তু ডানসু হেসে বলে যে তুমি যদি সত্যিই রাগ করতে তবে এতক্ষণে আমাকে শেষ করে দিতে। সে খোলাখুলি তার কাছে তার ভালোবাসার কথা বলে, যাতে ঘাবড়ে গিয়ে হেসিমু তাকে বাইরে বের করে দেয়। পরদিন সকালে ডানসু সরাসরি ইয়ানকে চ্যালেঞ্জ জানায় আর বলে যে রাতে ছদ্মবেশে আক্রমণকারী তুমিই ছিলে, কারণ আমি তোমার গায়ের সুগন্ধ চিনে ফেলেছি। পরে রাতে ডানসু আবার বাঁধন খুলে হেসিমুর সাথে দেখা করতে আসে, কিন্তু সে দরজা বন্ধ করে দেয়। 3 দিনের এই কঠোর শাস্তি, ক্ষুধার প্রচন্ড ঠান্ডার কারণে ডানসুর জ্ঞান হারিয়ে ফেলে। এটি দেখে হেসিমুর মন কেঁদে ওঠে আর সে তাকে নিজের বাহুতে তুলে নেয়। ইয়ান ডানসুকে প্রাসাদ থেকে বের করে দেওয়ার জেদ ধরছিল, কিন্তু হেসিমু তার কথা উপেক্ষা করে জাদুকরি শক্তি দিয়ে ডানসুর সব ক্ষত সারিয়ে তোলে। জ্ঞান ফেরার পর ডানসু মজা করে বলে যে আমাদের প্রথম দেখা হওয়ার পর থেকে তুমি শুধু আমার ক্ষতগুলো সারিয়ে যাচ্ছ। হেসিমু তখন তাকে পাল্টা প্রশ্ন করে যে তুমি কি কখনো আমার ক্ষতগুলো সারাবে? ডানসু জবাব দেয় যে সে কখনো হেসিমুকে আঘাত পেতেই দেবে না। হেসিমু তাকে মানুষের পৃথিবীতে ফিরে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু ডানসু বলে যে মানুষের জীবন খুবই ছোট আর সে তার নিজের ইচ্ছায় হেসিমুর কাছে বাকি জীবনটা কাটাতে চায়। পরদিন সকালে হেসিমু ডানসুর দেখাশোনার জন্য একজন দাসীকে নিয়োগ করে আর নিজে সেই বিদ্রোহী আত্মাকে চূড়ান্ত শাস্তি দিতে চলে যায়। হেসিমু যখন জানতে পারে যে ডানসুর গোপনে সে বিদ্রোহী শাস্তি দেখছিল, তখন সে রেগে সেখান থেকে চলে যায়। এরপর দাসী হিসেবে নিয়োজিত আত্মা ডানসুকে পুরো ভয় স্পিরিট ওয়ার্ডে ভ্রমণ করায়। ডানসুর কাছে রানের দেয়া জাদুকরী সুরক্ষা কবচ থাকায় অন্য কোনো আত্মা তাকে আক্রমণ করতে পারছিল না। তবে সেনাপতি ইয়ান সবসময় তার উপর নজর রাখছিল। তার সবচেয়ে বড় বিস্ময় ছিল যে একজন সাধারণ মানুষের কাছে সে জাদুকরী ডেলিভারেন্স সোর্ট কিভাবে এসেছে। এর মধ্যে ডানসুর শরীরে পুরনো বিষ আবার মাথাচাড়া দিয়ে ওঠে আর সে প্রচন্ড ঠান্ডায় কাঁপতে থাকে। হেসিমু তার প্রাণ বাঁচানোর জন্য একটি জাদুকরী বলয় তৈরি করে দেয়, তবে শর্ত রাখে যে তাকে সবসময় 10 পদক্ষেপ দূরে থাকতে হবে। ডানসু তখন হেসেই শর্ত মেনে নেয় আর তার চতুরতার প্রমাণ দিতে হেসিমুকে কাঠ দিয়ে খোদাই করা একটা ছোট্ট শিয়ালের খেলনা উপহার দেয়। এর মধ্যে কোষাধ্যক্ষ জিয়ান হাই জানায় যে ডানসুর এই বিষয়ের একমাত্র প্রতিষেধক হলো 300 বছর পুরনো এক দুর্লভ ক্রিস্টাল ফ্লাওয়ার, যা জাদুকরী জঙ্গলে পাওয়া যায়। দুজনে মিলে সেটি খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে পৌঁছাতেই তারা হেসিমুর বাবার তৈরি এক মায়াজালে আটকা পড়ে। এই মায়াজাল ধীরে ধীরে তাদের দুজনের জাদুকরী আর আত্মিক শক্তি শুষে নিচ্ছিল। ডানসু তার বিচক্ষণতা আর ইন্দ্রিয়গুলোকে কাজে লাগিয়ে বাইরে বেরোনোর রাস্তা খুঁজে বের করে। ঠিক তখনই হেসিমুর বাবার কণ্ঠস্বর বেশি আসে, যে তাদের এই অকৃত্রিম সম্পর্ক দেখে খুশি হয়ে তাদের সেই জাদুকরী ফুলটি দিয়ে দেয়। ফুলটি পাওয়ার সাথে সাথেই ডানসু সেটি গিলে ফেলে আর তার শরীর সুস্থ হতে শুরু করে। তবে ফুসাং গাছকে বাঁচাতে গিয়ে হেসিমুর নিজের শক্তি কমে যায়। প্রাসাদে ফিরে দুজনেই এক শান্ত যোজনাময় রাতে হাঁটতে শুরু করে, যেখানে ডানসু বুঝতে পারে যে সে উচ্চতাকে একটু ভয় পায়। তাদের এই রোমান্টিক মুহূর্তটি বাধাগ্রস্ত হয় যখন সামনে একটি পথভ্রষ্ট আত্মা এসে হাজির হয়। সে তার অতীতের ক্রোধের কারণে সেখানে আটকে ছিল। ডানসু আর হেসিমু তাকে বুঝিয়ে শান্ত করে আর আত্মাটি মুক্তির জাদুকরী কুণ্ডে ঝাঁপ দেয়। তাকে দেখে বাকি পথভ্রষ্ট আত্মারাও মুক্তির পথ বেছে নেয়, যার ফলে সেখানকার সংকট কেটে যায়। এরপর ডানসু সেখানকার এক অত্যন্ত মজাদার আর প্রাণবন্ত জাদুকরী মন্দিরের খোঁজ পায়। ডানসু তার সহজাত আকর্ষণ দিয়ে সেখানে সবাইকে মুগ্ধ করে ফেলে। জিয়াং হাইও তার বুদ্ধিকে কাজে লাগিয়ে কেসিনোর খেলায় প্রচুর মুনাফা কামাতে থাকে আর হেসিমুকে পরামর্শ দেয় যে আকর্ষণীয় মানুষটিকে যেন চিরদিনের জন্য এখানে আটকে রাখা হয়। এই কথা শুনে হেসিমু গম্ভীর হয়ে পড়ে। এর মধ্যে প্রতি 100 বছর অন্তর আয়োজিত ভয়ের টুর্নামেন্ট শুরু হওয়ার সময় হয়ে আসে, যেখানে কোনো বিদ্রোহী আত্মা রানীকে চ্যালেঞ্জ করে সিংহাসন ছিনিয়ে নিতে পারে। ডানসু জানতো যে হেসিমুর শক্তি এখন কম, তাই সে তাকে প্রতিযোগিতা থেকে সরে আসার পরামর্শ দেয়, কিন্তু রানী তার প্রজাদের সামনে কোনো দুর্বলতা দেখাতে চাচ্ছিল না। ডানসু কেসিনোতে শুধু সময় কাটাচ্ছিল না, বরং সে জেতা টাকা দিয়ে হেসিমুর জন্য স্মৃতি বিজড়িত একটি অত্যন্ত সুন্দর আর জাদুকরী লণ্ঠন তৈরি করেছিল। এই লণ্ঠনটি দেখে হেসিমুর সেই শৈশবের কথা মনে পড়ে যায়, যখন সে সাধারণ আর শান্ত জীবন কাটাতে চেয়েছিল। টুর্নামেন্টের সময় কোনো আত্মাই রানীর সামনে টিকতে পারছিল না, কিন্তু তখনই কালো পোশাকধারী কিছু রহস্যময় হামলাকারী সেখানে আসে। তারা এমন এক প্রাচীন আর ভয়ঙ্কর কৌশল ব্যবহার করছিল যা হাজার হাজার বছর ধরে বিলুপ্ত ছিল। হেসিমু তাদের হারিয়ে দিলেও সে বুঝতে পারে যে বড় কোনো বিপদ আসছে। ডানসু তার ঘ্রাণ শক্তির সাহায্যে কেসিনো পর্যন্ত একটি সূত্রের পিছু নেয়, যেখানে জানা যায় যে হামলাকারীরা আর কেউ নয়, বরং শত শত বছর আগে হারিয়ে যাওয়া ফেদার স্পিরিটসের গুপ্তচর ছিল। হেসিমু সেনাপতি ইয়ানকে এই নতুন বিপদের তদন্তের নির্দেশ দেয় আর ডানসু প্রাসাদের বাইরে বসে তারা অপেক্ষা করতে থাকে। এর মধ্যে বায়াসিং নামের এক অত্যন্ত ভয়ঙ্কর ভিলেনের নাম সামনে আসে, যাকে 300 বছর আগে কারাগারে বন্দী করা হয়েছিল
আশ্চর্যের বিষয় হলো হেসিমো বহু বছর আগেই তার আত্মাকে ধ্বংস করে দিয়েছিল, তবু সে এখনো বেঁচে আছে। আর জানা যায় যে ইয়ান আর জিয়াংহাই উভয়ের অতীতই সেই ভিলেনের সাথে জড়িত ছিল, যার ফলে দুজনের মধ্যে সন্দেহ আর এক্সাইটমেন্ট বাড়তে থাকে। অন্যদিকে ডানসুর বিষ এখন পুরোপুরি সেরে উঠেছে। সে যখন হেসিমোকে সরাসরি জিজ্ঞেস করে যে সে তাকে পছন্দ করতে শুরু করেছে কিনা, হেসিমো হঠাৎ তাকে কিস করে বসে, কিন্তু নিজের অনুভূতি গোপন করতে মিথ্যে বলে যে সে কেবল কৌতূহলবশত এমনটা করেছে। আর এখন ডানসুর প্রতি তার আর কোনো আগ্রহ নেই। হেসিমো ডানসুর নিরাপত্তার জন্য জিয়াংহাইকে নির্দেশ দেয় যেন পরদিন সকালে তাকে মানুষের পৃথিবীতে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সেই রাতে সে ডানসুকে ছাড়া খুব কষ্ট অনুভব করতে থাকে, কিন্তু ডানসু এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। যাওয়ার আগে সে জিয়াংহাইকে কেসুনোর বাজি মনে করিয়ে দেয়, আর জেদ ধরে সেই ভয়ঙ্কর কারাগারের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে প্রবেশ করতেই সেই ভয়ঙ্কর ভিলেন তাদের উপর হামলা চালায়, যার ফলে তাদের নিরাপত্তা মোমবাতিগুলো নিভে যায়। ডানসু জিয়াংহাইয়ের সাথে বাজি ধরে যে যদি সে জীবিত ফিরে আসে তবে জিয়াংহাই তাকে হেসিমোর অতীতের সব সত্যি বলে দেবে। এরপর ডানসু একা সেই ভিলেনের পিছু নিয়ে অন্ধকারে মিলিয়ে যায়। আতঙ্কিত জিয়াংহাই দ্রুত হেসিমোর কাছে ফিরে গিয়ে সব সত্যি কথা বলে। এটা শোনার সাথে সাথে হেসিমো আতঙ্কিত হয়ে পড়ে আর সবার সামনে প্রথমবার স্বীকার করে যে ডানসুই তার হারানো ইন্দ্রিয় ফিরিয়ে আনার একমাত্র উপায়, তাই তাকে বাঁচানো অত্যন্ত জরুরি। অন্যদিকে কারাগারের ভেতরে ডানসু সেই ভিলেনকে কোণঠাসা করে ফেলে, কিন্তু ভিলেনটি তাকে দুঃস্বপ্নের এক মায়াবী জগতে টেনে নিয়ে যায়। সেখানে ডানসুকে তার অতীতের সবচেয়ে বড় ভয়ের মুখোমুখি হতে হয়। প্রথমত তার বাবার দেয়া প্রতারণা, আর দ্বিতীয়ত হেসিমোর তার বিরুদ্ধে চলে যাওয়া। ঠিক সেই মুহূর্তে আসল হেসিমোর সেখানে পৌঁছায়, কিন্তু মায়ার প্রভাবে ডানসু তার তলোয়ারটি হেসিমোর গলাতেই ঠেকিয়ে দেয়। জাদুকরি তলোয়ারের মাধ্যমে যখন তাদের শক্তি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়, তারা দুজনেই এক ইমোশনাল মায়ার জগতে চলে যায়। জ্ঞান ফেরার পর হেসিমো বুঝতে পারে যে তার স্পর্শ আর ঘ্রাণ শক্তি ফিরে এসেছে, আর তার সামনে ডানসু হাসছে। স্বপ্নের মতো সেই পৃথিবীতে দুজনে এক সাধারণ আর সুখী দম্পতি হিসেবে মানুষের পৃথিবীতে জীবন কাটাচ্ছিল, যেখানে চারদিকে ছিল কেবল শান্তি। কিন্তু এই মধুর স্বপ্নের একটি তিক্ত সত্যও ছিল। হেসিমো ছিল অমর আর ডানসু ছিল কেবল একজন সাধারণ মানুষ। ধীরে ধীরে সময় বয়ে যায় আর ডানসু বৃদ্ধ হয়ে হেসিমোর কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে, যার ফলে হেসিমো চিরতরে একা হয়ে যায়। এই মর্মান্তিক আর ইমোশনাল মায়া থেকে বেরিয়ে আসতেই ডানসু তীব্র ক্লান্তিতে জ্ঞান হারায়। তবে অজ্ঞান হওয়ার আগে সে হৃদয়ের গভীর থেকে স্বীকার করে যে তার জীবনেই প্রথম কেউ সত্যি তার জন্য এসেছে। কারাগারের প্রচন্ড গরম আর ক্লান্তির কারণে ডানসু কোমার মতো অবস্থায় চলে যায়। হেসিমো তার সেবায় নিজেকে পুরোপুরি ডুবিয়ে দেয়, এমনকি সে তার রাজদরবারের মিটিংগুলো ডানসুর রুমের পাশে সরিয়ে আনে। একজন সাধারণ মানুষের জন্য রানীর এমন পাগলামি দেখে পুরো স্পিরিট ওয়ার্ল্ডের মাস্টারদের মধ্যে কানাঘোষা শুরু হয় যে আত্মার সর্বোচ্চ রানী সত্যি একজন সাধারণ মানুষের প্রেমে পড়েছে। মিটিং শেষ হতেই সেনাপতি ইয়াং হেসিমোর পথ আটকায়। হেসিমো তার মনের ভাব বুঝে সরাসরি জিজ্ঞেস করে যে কষ্ট কি প্রজার নাকি তোমার নিজের হচ্ছে। ইয়ান যখন রাগে রুমে ঢোকার চেষ্টা করে, রানী তার জাদুকরীর শক্তিতে তাকে আহত করে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জিয়াংহাই এসে রানীর কাছে প্রাণ ভিক্ষা চায়। হেসিমো বুঝতে পারে যে জিয়াংহাই নিজেই ডানসুকে ব্যবহার করে সেই ভিলেনকে মুক্ত করেছিল, তবু সে তার প্রতি দয়া দেখায়। জিয়াংহাই জানায় যে ডানসু সেই কারাগারে যাওয়ার আসল উদ্দেশ্য ছিল কেবল রানীর বোঝা ভাগ করে নেওয়া আর তাকে বোঝা। সে আরো বলে যে শুধু ডানসু নয়, খোদ রানীও তার প্রেমে পড়ে গেছে। সেই রাতে হেসিমো সারা ডানসুর হাত ধরে তার পাশেই শুয়ে থাকে। অন্যদিকে ইয়ানের রাগ এখন ঘৃণা আর হিংসায় রূপ নেয়। সে অন্য এক দরবারের জিয়াংহাইয়ের বিরুদ্ধে উস্কে দেয় যে সে নিয়ম ভেঙে এক মানুষকে কারাগারে পাঠিয়েছিল। সে জিয়াংহাইকে 300টি চাবুকের সাজার নির্দেশ দেয়। হেসিমো বুঝতে পারে যে ইয়াংয়ের এই রাগ পার্সোনাল, তাই সে দ্রুত সাজা কার্যকর করার নির্দেশ দেয় যাতে জিয়াংহাই অন্তত প্রাণে বেঁচে যায়। পরে জিয়াংহাই রানীর কাছে এসে ডানসুর জন্য ওষুধ দেয় আর রানীর অতীতের গোপন সব সত্যি ডানসুকে জানানোর অনুমতি চায়, যাতে হেসিমো সম্মতি দেয়। জিয়াংহাই কথার ছলে রানীর কাছে জানতে চায় যে তার মনে ডানসুর জন্য ঠিক কি আছে। এই কথা শুনে হেসিমো গভীর চিন্তায় পড়ে যায়। রাতে যখন ডানসুর জ্ঞান ফেরে, তার সেই জাদুকরী স্বপ্নের প্রতিটি কথা মনে থাকে, কিন্তু হেসিমোর কাছে তা ছিল একটি দুঃস্বপ্ন, কারণ সেখানে ডানসু মারা গিয়েছিল। চিরতরে একা হয়ে যাওয়ার ভয়ে হেসিমো ডানসুর সেই স্মৃতিগুলোই মুছে ফেলে। পুরোপুরি সুস্থ হওয়ার পর ডানসু জিয়াংহাইকে তার বাজি পূরণ করতে বলে। তখনই সে হেসিমোর অতীতের কথা জানতে পারে। হেসিমোর মা ছিল মানুষের পৃথিবীর একজন মহান জাদুকরী, আর তার বাবা ছিল আত্মার জগতের রাজা। শৈশব মানুষের মতো কাটানোর পর তারা তাদের জাদুকরী জগতে ফিরে যায়। মা বাবার মৃত্যুর পর যখন চারদিকে বিদ্রোহ ছড়িয়ে পড়ে, তখন মাত্র 100 বছর বয়সেই হেসিমো জাদুকরী লণ্ঠনটিকে নিচে রক্ত দিয়ে জাগিয়ে তোলে আর ভারী মনে এই জগতে শাসনভার গ্রহণ করে। যে মেয়েটি আগে ছিল অত্যন্ত সরল আর মিষ্টি, সে নিজেকে রক্ষা করার জন্য এখন পাথরের মতো কঠিন
আর নিষ্ঠুর হয়ে ওঠে। এসব জানার পর হেসিমো নিজেই ডানসুকে কবরস্থানে নিয়ে যায়, যেখানে গত 400 বছরে তার আগের 22 জন প্রেমিকের সমাধি ছিল। সে ডানসুকে জানায় যে সে তার প্রথম প্রেমিকের নাম পর্যন্ত ভুলে গেছে। এটি ছিল ডানসুকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার একটা ইঙ্গিত। ডানসু তার এই প্রত্যাখ্যান বুঝতে পারে আর ভারী মনে এই জগৎ চিরতরে ছেড়ে মানুষের পৃথিবীতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে হেসিমোকে সে নিজের হাতে আঁকা একটি মানচিত্র উপহার দেয়। ডানসু চলে যেতেই ইয়ান কিছুটা স্বস্তি পায় আর তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জিয়াংহাইকে সরিয়ে দেওয়ার জন্য তার ডেপুটির সাথে হাত মেলায়। সেই ডেপুটি ইয়াং এর হাতে জিয়াংহাইয়ের বিরুদ্ধে প্রমাণ তুলে দেয় আর বিনিময়ে ইয়াং তাকে পরবর্তী মাস্টার বানানোর প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে সেই ভয়ঙ্কর ভিলেন কারাগার থেকে পালিয়ে যায় আর রাজদরবারে আবার আতঙ্ক ছড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় যে মানুষের পৃথিবীতে ডানসুর জন্য বিপদ বেড়ে যায়। তার পুরনো শত্রু এখন বড় কর্মকর্তা হয়ে গেছে আর অনুমতি ছাড়া আক্রমণ করার অভিযোগে ডানসুকে জেনারেল পদ থেকে সরিয়ে সাধারণ কাউন্সিল বানিয়ে দেওয়া হয়। সমস্যায় ঘেরা ডানসু তার হোম টাউনে ফিরে আসে, কিন্তু তার মন পড়ে থাকে রণক্ষেত্রেই। অন্যদিকে জাদুকরি জগতে ফাঁস হয় যে সেই ভিলেনের পালিয়ে যাওয়ার পেছনে আসলে জিয়াংহাইয়ের সেই ডিপুটির হাত ছিল, যে জাদুকরি অস্ত্রের সাহায্যে তাকে কন্ট্রোল করছিল। ইয়ান আর জিয়াংহাই সেই ভিলেনকে ধাওয়া করে, কিন্তু তাদের মধ্যকার লড়াই হেসিমুর শেষ মুহূর্তে এসে থামিয়ে দেয়। অন্যদিকে নিজের বাড়িতে ডানসুর অসুস্থ বাবা তাকে ডেকে 3টা কথা বলে। প্রথমত, সে যেন আর কখনো যুদ্ধে না যায়, কারণ তার 2 ভাই আগেই মারা গেছে আর ডানসু বাবার খাতিরে এই কথা মেনে নেয়। দ্বিতীয়ত, সে তাকে বিয়ে করে বংশ রক্ষা করতে বলে, যার উত্তরে ডানসু মনে করিয়ে দেয় যে তার বাবার নিজেরও একটি প্রথম প্রেম ছিল আর তার মা ছিল কেবল তার দ্বিতীয় পছন্দ। ডানসুর প্রশ্নের মুখে তার বাবা কোনো উত্তর দিতে পারে না, তবে বুঝতে পারে যে ডানসু হয়তো কারো প্রেমে পড়েছে। সে তাকে শেষবারের মতো সতর্ক করে দেয় যে তার শত্রু এখন অনেক শক্তিশালী হয়ে গেছে, তাই যেন সে সাবধানে থাকে। অন্যদিকে জাদুকরি জগতে সেই বিশ্বাসঘাতক ডেপুটির প্ল্যান পরিষ্কার হয়ে যায়। সে ইয়ানকে রাজা আর নিজেকে রানী বানাতে চেয়েছিল, তাই সে ভিলেনের সাহায্যে হেসিমোকে বন্দী করে ফেলে। সে হেসিমোর জাদুকরি ক্ষমতা চুরি করার চেষ্টা করে, কিন্তু রানীর সামনে তার কোনো ফোন দিয়ে কাজে আসে না। হেসিমো নিজেকে মুক্ত করে ফেলে, কারণ এই পুরো ঘটনাটি ছিল ইয়ান, জিয়ানহাই আর রানীর পাতা একটি যৌথ জাল। হেসিমো যখন সেই বিশ্বাসঘাতক ডেপুটির কাছ থেকে সত্যি বের করতে যায়, ইয়াং তখন ভয়ে তাকে তাৎক্ষণিকভাবে হত্যা করে ফেলে, যাতে তার নিজের নাম প্রকাশ না হয়। শুধু তাই নয়, সে সেই ভিলেনকেও শেষ করে দিতে চায়, কিন্তু জিয়াংহাই তার পুরনো ইমোশনের বশবর্তী হয়ে তলোয়ারের সামনে ঝাঁপিয়ে পড়ে আর সে আঘাতটা নিজেই নিজের গায়ে নিয়ে নেয়। হেসিমোর তৎক্ষণাৎ দুজনকে সামলে নিয়ে সেখান থেকে নিরাপদে সরিয়ে আনে। জিয়াংহাইয়ের হৃদয় সেই ভিলেনের জন্য এখনো ইমোশন দেখে রানীর উপলব্ধি হয় যে ভালোবাসা আসলে কতটা জটিল। সে একা বসে ডানসুর দেয়া স্মৃতি বিজড়িত সেই লণ্ঠনটি দেখে আর শেষ পর্যন্ত ডানসুর হোম টাউন নান্দুতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নান্দু রওনা হওয়ার আগে সেনাপতি ইয়ান আতশবাজি আর উপহার নিয়ে হেসিমোর সামনে তার ভালোবাসার ইজহার করে, কিন্তু রানী তাকে কঠোরভাবে নিজের সীমায় থাকার সতর্কতা দিয়ে তার ভালোবাসাকে রিজেক্ট করে দেয়। হেসিমো যখন নান্দু পৌঁছায়, তার গোয়েন্দা ফেং তাকে স্বাগত জানায়। রানী এখানে একটি জাদুকরি অস্ত্র তৈরি করতে এসেছিল, যাতে 300 বছরের পুরনো বিপত্তি শেষ করা যায়। কথাবার্তার মাঝে ফেং জানায় যে ডানসুর বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। তার এই কথা শুনে হেসিমো এমন ভান করে যেন এতে তার কিছুই যায় আসে না। অন্যদিকে ডানসুর বাইরে শান্ত থাকলো, আসলে রাজনীতিতে সে পুরোপুরি সক্রিয় ছিল। সে তার এক গুপ্তচরের সহায়তায় শত্রুর প্রতিটি চালের উপর নজর রাখছিল আর তার শত্রুকে এক প্রাণঘাতী হামলা থেকেও বাঁচিয়ে দেয়। মজার বিষয় হলো, হেসিমো ছদ্মবেশে সেই শহরেই মানুষের দুঃখ আর অপূর্ণ ইচ্ছা সংগ্রহ করছিল, যা তার গোপন অস্ত্র তৈরির জন্য জরুরি ছিল। কয়েকবার তারা একই জায়গায় থেকেও খুব কাছ থেকে একে অপরকে মিস করছিল। শহরে যখন খুব বেশি শক্তিশালী ইচ্ছা খুঁজে পাওয়া যাচ্ছিল না, তখন ফেং পরামর্শ দেয় যে রাজপ্রাসাদে সবচেয়ে বেশি লোভ আর লালসা থাকে। ঠিক সেই মুহূর্তে প্রাসাদে একটি রাজকীয় ভোজের আয়োজন করা হয়, যেখানে এক প্রভাবশালী রানী তার ছেলের বিয়ের জন্য আসর সাজায়। ফেংকে সেখানে প্রধান গুরু হিসেবে ডাকা হয় আর হেসিমো অদৃশ্য হয়ে তার সাথে প্রাসাদে প্রবেশ করে। অন্যদিকে ডানসু তার বাবা আর মেগনের সাথে সেখানে উপস্থিত ছিল, যাকে জোরপূর্বক বিয়ের স্বয়ম্বর সভায় যোগ দিতে বাধ্য করা হয়। ভোজের সময় হেসিমো প্রাসাদে সেই পুরনো বিদ্রোহী স্পিরিটের উপস্থিতির আভাস পায়, কিন্তু সেটি দ্রুতই অদৃশ্য হয়ে যায়। হেসিমো আন্দাজ করে যে তার কাছে নিশ্চয়ই কোনো জাদুকরী সুরক্ষা যন্ত্র আছে, যা দিয়ে সে রানীর নজর থেকে বাঁচতে পারছে। ফ্যাং যখন ভেতরে রাজনীতিতে ব্যস্ত, হেসিমো প্রাসাদের ছাদে একা বসে নিচে উপস্থিত মানুষদের অপূর্ণ ইচ্ছা আর মনের লালসা গভীরভাবে লক্ষ্য করতে শুরু করে। ছাদে বসে হেসিমোর নজর বিশেষ করে সে প্রভাবশালী রানীর উপর পড়ে, যার লোভ সবচেয়ে গভীর ছিল। ঠিক তখনই সে দেখে যে ডানসু এক ধনী পরিবারের মেয়ে ও আংসু এর সাথে বাইরে আসছে, যে তার সম্ভাব্য কনে হতে পারে। তাদের একসাথে দেখে হেসিমোর মনোযোগ সরে যায় আর ভুলবশত ছাদের একটি টাইল নিচে পড়ে যায়। ডানসু আর তার শত্রু সঠিক সময়ে সেই মেয়েটিকে বাঁচিয়ে নেয়, কিন্তু সেই মুহূর্তেই
ডানসু নিচের আশেপাশে হেসিমোর উপস্থিতি বুঝতে পারে। কিছুক্ষণ পর ডানসু বাজারে একটি লাল ছাতা আর মিষ্টির খেলনা নিয়ে যেতে দেখা এক মেয়েকে দেখে, যা তাকে সাথে সাথে হেসিমোর কথা মনে করিয়ে দেয়। সে কোনো কিছু না ভেবেই তার পেছনে দৌড়ে গিয়ে তাকে থামায়। ছদ্মবেশে থাকা সত্ত্বেও মেয়েটি আর কেউ নয়, স্বয়ং হেসিমোই ছিল। ঠিক তখনই গোয়েন্দা ফ্যাং আর তার পরিচারিকা এসে হেসিমোকে সাথে নিয়ে চলে যায়। ডানসু এটা দেখে অবাক হয় যে দেশের বড় গুরু আর হেসিমোর এত ঘনিষ্ঠ সম্পর্ক। তবে তার সব থেকে বড় তৃপ্তির জায়গা ছিল এটাই যে হেসিমোকে যে কোনো রূপে সে চিনিয়ে নিতে পারে। সে সিদ্ধান্ত নেয় যে সে কেবল তাকেই ভালোবাসবে। এদিকে হেসিমো সেই বিদ্রোহী স্পিরিটকে খুঁজতে আবার সে আসরের জায়গায় ফিরে যায়, যেখানে সেনাপতি ইয়ান আগে থেকেই ছিল। ইয়ান গ্রাহক সেজে হেসিমোকে ভয় দেখানোর চেষ্টা করে আর বলে যে জাদুকরী উপত্যকায় কিছু অদ্ভুত শক্তি দেখা গেছে, সম্ভবত তুমি সেখানে কোনো ভিলেনকে লুকিয়ে রেখেছ। হেসিমো শান্তভাবে বলে যে সেখানে কেবল আমার বাবার স্মৃতি আছে, তুমি চাইলে নিজে গিয়ে দেখে আসতে পারো। এর মধ্যে ডানসু সেখানে পৌঁছে যায়। ইয়ান তখন ইচ্ছাকৃতভাবে ঘোষণা করে যে এই মেয়েটিকে সে বুক করেছে। এটা শুনে ডানসু রাগে ভেতরে ঢুকে পড়ে আর দুজনের মধ্যে প্রচন্ড লড়াই শুরু হয়। এই হট্টগোলের সুযোগ নিয়ে হেসিমো চুপচাপ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এই ঘটনার পর ডানসুর বাবা তাকে একজন সামান্য মেয়ের জন্য লড়াই করার অপরাধে খুব কঠোর শাস্তি দেয়। এরপর ডানসু সেই ধনী মেয়ে ওয়াংসু এর কাছে গিয়ে পরিষ্কার বলে দেয় যে সে অন্য কাউকে ভালোবাসে আর এই বিয়ে কেবল পরিবারের চাপেই হচ্ছে। তখন জানা যায় যে ডানসু তার সব থেকে বড় শত্রু ফাং জিয়াংনিয়ংকে কিডন্যাপ করে, কিন্তু আসলে এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত নাটক। সত্যিটা হলো ডানসু আর ফাং ছোটবেলার খুব ভালো বন্ধু ছিল। বহু বছর আগে ডানসু তার প্রাণ বাঁচিয়েছে আর তখন থেকে তারা দুজনে ছদ্মবেশে দুর্নীতিবাজ অফিসারদের বিরুদ্ধে কাজ করছে। এরপর ডানসু হেসিমোকে ডাকে। যখন সে হেসিমোকে বলে যে তার বিয়েতে যেন অবশ্যই সে আসে আর বিনিময়ে সে তার আরো একটি ইন্ট্রো দিতে প্রস্তুত। এই কথা শুনে হেসিমোর হৃদয় ভেঙে যায়। ডানসু তার বন্ধুকে হেসিমোর সাথে আত্মা রানী আর নিজের সত্যিকারের ভালোবাসার মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয়। বন্ধু মনে করে যে ডানসু কোনো ভূত প্রেতের চক্করে পড়ে পাগল হয়ে গেছে। হেসিমোর জন্য ডানসুর বিয়ের কথা শোনা খুবই যন্ত্রণাদায়ক ছিল, তাই সে তার বিয়ের জন্য একটি বিশেষ সুগন্ধি তৈরি করার সিদ্ধান্ত নেয়। এদিকে ডানসুর সৎ বন্ধুরা শহরের বড় দুর্নীতিবাজ পঞ্চম রাজপুত্রের প্রাসাদ সিল করে দেয়। তখন এক ভয়াবহ সত্যি বেরিয়ে আসে যে সেই রাজপুত্রের শরীরে আসলে সে পুরনো বিদ্রোহী স্পিরিট সংসিংহ ভর করেছে। সে স্পিরিট পালানোর চেষ্টা করে, কিন্তু হেসিমো আর গুরু ফ্যাং তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে। ফ্যাং তার জাদুকরী শক্তিতে তার অস্ত্র কেড়ে নেয়। মরার আগে সে বিদ্রোহী স্পিরিট হেসিমোকে এক বড় রহস্যের কথা জানায় যে তার বাবার মৃত্যু কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট ছিল না, বরং জাদুকরী জগতেরই কোনো বিশ্বাসঘাতকতার কারণে তার মৃত্যু হয়েছিল। মাস্টার মাইন্ডের নাম বলার আগেই হেসিমো তাকে খতম করে ফেলে। অন্যদিকে ডানসু আর তার বন্ধুরা মিলে পুরো দুর্নীতি ফাঁস করে দেয় আর অপরাধীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়। এই বড় কেলেঙ্কারির পর সম্রাট নিজের সেনাবাহিনীর কমান্ড হিসেবে হাতে তুলে নেয় আর ডানসুকে একটি নতুন আর বড় পদ দেয়। হেসিমো এখনো দ্বন্দ্বে ছিল যে ডানসুকে তার বিয়েতে কি উপহার দেবে, তাই সে রাতের অন্ধকারে চুপচাপ তার সাথে দেখা করতে তার রুমে আসে। ডানসু তার তীক্ষ্ণ ইন্দ্রিয় দিয়ে তার উপস্থিতি টের পায়, কিন্তু হেসিমো তার সামনে আসে না আর লুকিয়ে থেকে ডানসুর প্রতি সত্যিকারের ভালোবাসার স্বীকারোক্তি শুনতে পায়। এরপর ডানসু ফ্যাংয়ের সাথে মিলে একটি গোপন প্ল্যান করে। সে তার চোখের দৃষ্টি হেসিমোকে দান করার সিদ্ধান্ত নেয়, যাতে সে পৃথিবীর রং দেখতে পায়, কারণ সে জন্ম থেকেই কালার ব্লাইন্ড ছিল আর তার প্রিয় লাল রংটি সে কখনোই দেখতে পায়নি। বিয়ের দিন গুরু ফ্যাং হেসিমোকে প্রাসাদের বারান্দায় নিয়ে আসে, যেখান থেকে সে নিচে দাঁড়িয়ে থাকা ডানসুকে পরিষ্কার দেখতে পাচ্ছিল। ডানসু একটি জাদু করে ফুলের মাধ্যমে তার চোখের দৃষ্টি হেসিমোর কাছে ট্রান্সফার করে দেয়। জীবনে প্রথমবারের মতো হেসিমো পৃথিবীর সব রং দেখতে পায় আর লাল পোশাক সাজানো ডানসুকে তার অসম্ভব সুন্দর মনে হতে থাকে। কিন্তু তখনই বিয়ের মণ্ডপে এক বিশাল নাটকীয় ঘটনা ঘটে। ডানসু কনের বাড়িতে পৌঁছাতেই ছদ্মবেশে আসা কিছু যোদ্ধা কনেকে অপহরণ করে। ডানসু আহত হওয়ার নাটক করে বেরিয়ে আসে আর ঘোষণা করে যে এটি শত্রুদের প্রতিশোধ নেওয়ার একটি চাল। হেসিমোর এই কিডন্যাপে কিছুটা সন্দেহ হয় আর সে ফ্যাংকে তাদের পিছু নিতে পাঠায়। পরে জানা যায় যে এটি আসলে ডানসুরই মাস্টার প্ল্যান ছিল। কনে ওয়াংসুই আসলে অন্য কাউকে ভালোবাসতো আর ডানসু তাদের পালিয়ে যেতে সাহায্য করে। পথে হেসিমো তাদের গাড়ি থামিয়ে দেয়, কিন্তু তাদের অকৃত্রিম ভালোবাসা দেখে গুরু ফ্যাং তাদের আশীর্বাদ করে নিরাপদে বিদায় দেয়। এদিকে প্রাসাদের ডানসু তার নাটক চালিয়ে যায় যে শত্রুদের হত্যা করে রাজ্যের সব প্রদেশ উদ্ধার না করা পর্যন্ত সে কখনোই বিয়ে করবে না। এরপর ডানসু হেসিমোকে একটি বিশেষ জায়গায় নিয়ে যায়। এটি ছিল একটি চমৎকার ঘর, যা ডানসুটি হেসিমোর ছোটবেলার বাড়ির মতোই তৈরি করেছিল। ডানসু সেই জাদুকরী কারাগারের স্বপ্নে দেখা বাড়িটির প্রতিটি খুঁটিনাটি মনে রেখেছিল। এখন হেসিমোর যেহেতু রং দেখতে পাচ্ছিল, সে তার শৈশবকে নতুন করে ফিল করে আনন্দে আত্মহারা হয়ে যায়। ডানসুর এমন গভীর ভালোবাসা দেখে সে অনেক ইমোশনাল হয়ে পড়ে আর তার হাত ধরে তার প্রেম স্বীকার করে নেয়। তারা অবশেষে চিরতরে এক হয়ে যায়। ডানসু সেই জাদুকরী ফুলের মাধ্যমে তাকে স্পর্শের অনুভূতিও ফিরিয়ে দেয় আর তারা অত্যন্ত রোমান্টিক মুহূর্ত কাটায়। অন্যদিকে শত্রু দেশে
ডানসুর পুরনো সঙ্গে লোদাকে দেখানো হয়। লোদাকে তার বাবার সে পুরনো ইভিল স্পিরিটের সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। লোদা তার বাবার গায়ে হাত না তুলে বরং নিজের পথ ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তার বাবা লোদাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই সেনাপতি ইয়ান সেখানে এসে লোদাকে পরাজিত করার চেষ্টা করে, কিন্তু লোদা তার প্রস্তাব রিজেক্ট করে দেয়, বরং ইয়ানের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এদিকে নান্দুতে ডানসু হেসিমোকে তার বোনের সাথে পরিচয় করিয়ে দেয়, যার সাথে হেসিমোর আগে সুগন্ধির দোকানে দেখা হয়েছিল। দুনিয়ার চোখে বিবাহিত হওয়া সত্ত্বেও ডানসু ক্যাজুয়াল ভাবে বলে দেশের সমাজের পরোয়া না করে হেসিমোর ক্লানে গিয়ে চিরতরের জন্য তার জামাই হতে প্রস্তুত। ডানসু তার বন্ধু ফাং জিয়াংনিংকে তার অনুভূতির কথা জিজ্ঞেস করে, যে ডানসুর বোন জিনিয়নের সাথে বড় হয়েছিল, কিন্তু দুনিয়ার সামনে শত্রু হওয়ার কারণে সে সরাসরি কিছু বলতে পারে না। এরই মধ্যে মানুষের পৃথিবীতে পরিবেশের কারণে হেসিমো অসুস্থ হয়ে পড়ে। ডানসু তার খেয়াল রাখার জন্য তাকে নিজের একটি ম্যাচ দেখতে নিয়ে যায়, যা তাদের সম্পর্ককে আরো গভীর করে তোলে। কিন্তু তারা জানতো না যে সেনাপতি ইয়ান দূর থেকে তাদের উপর নজর রাখছিল। ম্যাচের মাঝখানে হঠাৎ একটি নিয়ন্ত্রণহীন ঘোড়া জিং ইয়নের দিকে ছুটে আসে। একজন সাধারণ পণ্ডিত হওয়া সত্ত্বেও ফাং জিনিয়ংকে নিজের প্রাণ বাজিয়ে রেখে তাকে বাজাতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত হেসিমো তার জাদুকরী শক্তির সাহায্যে ঘোড়াটিকে থামিয়ে সবার প্রাণ বাঁচায়। হেসিমো তখন সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে ফাং জিনিয়াং ডানসুর বোনকে সত্যি সত্যি ভালোবাসে, নয়তোবা কেউ নিজের প্রাণ এভাবে বিপদে ফেলতো না। কিন্তু বিপদ তখন আরো বাড়ে যখন শত্রুপক্ষের এক প্রভাবশালী ছেলে প্রতিশোধ নেওয়ার জন্য জিং ইয়নকে অপহরণ করে আর জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে হেসিমো সেখানে পৌঁছে তাকে জাদুকরী শাস্তি দেয় আর জিংকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেয়। এই ঘটনার পর জিং সত্যিটা বুঝে যায় যে হেসিমো কোনো সাধারণ মানুষ নয়। এরপর হেসিমোকে তার জাদুকরী জগতে ফিরে যেতে হয়। যাওয়ার আগে ডানসু তার কাছে যুদ্ধের কৌশলের উপর পরামর্শ চায় আর অনুরোধ করে যেন সে শেষ 3টি দিন কেবল তার সাথেই কাটায়। 3 দিন কাটানোর পর হেসিমো জাদুকরী জগতে ফিরেই সে পুরনো ভিলেনকে আবার জাদুকরী বেরি দিয়ে বন্দি করে ফেলে। সেখানে জিয়াংহাইয়ের কাছ থেকে সে জানতে পারে যে সেনাপতি ইয়ান ক্রমাগত মানুষের পৃথিবীতে যাতায়াত করছে, যেখানে ডানসু নিযুক্ত আছে। সন্দেহ হয় হেসিমো ইয়ানকে শাস্তি স্বরূপ 50টি চাবুক আর 10 দিনের কারাদণ্ড দেয়, যাতে সে আর হস্তক্ষেপ করতে না পারে। অন্যদিকে মানুষের পৃথিবীর যুদ্ধে এখন জাদুকরী জগতের ভিলেনরাও জড়িয়ে পড়ে। ইয়ান নিজের স্বার্থ সিদ্ধির জন্য ডানসুর পুরনো গোয়েন্দা কমান্ডারকে তার বিরুদ্ধে উস্কে দেয়। যখন হেসিমো ডানসুর চিন্তায় ছদ্মবেশে এক দাসী রূপে তার কাছে পৌঁছায়, ডানসু তখন তাকে তাৎক্ষণিক চিনে ফেলে। হেসিমো তাকে একটি সুরক্ষা কবচ দেয়, যাতে বিপদের সময় সে তাকে ডাকতে পারে। তখনই ডানসুর এক অনুগত সিপাহী শত্রুদের হাতে পড়ে মারাত্মক আহত হয়। ডানসু তাকে বাঁচাতে একাই বেরিয়ে পড়ে। সেখানে তার মুখোমুখি হয় তার নিজের পুরনো সেই নিষ্ঠুর বস। সেই পুরনো বস ডানসুর উপর প্রবলভাবে চড়াও হয় আর ডানসু মৃত্যু সজ্জায় তলিয়ে যায়। ডানসুর বিপদ আজ করতে পেরে হেসিমো পলক ফেলার আগে সেখানে হাজির হয় আর আগে ফেটে পড়ে সেই বসকে মেরে ফেলে। কিন্তু অনুমতি ছাড়া মানুষের পৃথিবীতে কাউকে হত্যা করা জাদুকরী আদালতের আইনের বিরোধী ছিল। হেসিমো নিজেকে আইনের হাতে সোপর্দ করে দেয়, যেখানে তাকে অত্যন্ত যন্ত্রণাদায়ক সাজা দেওয়া হয়। দুর্বল হয়ে পড়ায় সবাই ভেবেছিল যে রানী হয়তো তার সিংহাসন ইয়ানকে দিয়ে দেবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সে তার সমস্ত শক্তি আর ক্ষমতা জিয়াংহাইয়ের হাতে তুলে দেয়। ইয়ান উপর দিয়ে রানীর পরোয়া করার নাটক করলেও পিঠের পেছনে হেসিমোকে এক অদৃশ্য জাদুকরী খাঁচায় বন্দি করে ফেলে সে, যা ধীরে ধীরে রানীর অবশিষ্ট শক্তিও শুষে নিচ্ছিল। এরপর ইয়ান রানীর জাল সই ব্যবহার করে জিয়াংহাইয়ের উপর রাজকোষ চোরের মিথ্যা অভিযোগ চাপিয়ে দেয় আর নিজের সিংহাসন দখল করে নেয়। প্রাণ বাঁচাতে জিয়াংহাই লুকিয়ে থাকা ঠিকানায় চলে যায় আর সে পুরনো ভিলেনকে নিজেকে শুধরানোর একটি সুযোগ দেয়। সিংহাসন পাওয়ার পরপরই ইয়ান সমস্ত কঠোর নিয়ম তুলে দেয়, যার ফলে পুরো জাদুকরী বিশ্বে হত্যাযজ্ঞ আর অরাজকতা ছড়িয়ে পড়ে। অন্যদিকে মানুষের পৃথিবীতে ডানসু ক্রমাগত অনেক যুদ্ধ জয় করে। ডানসু একটি বড় মোকাম অর্জন করে, কিন্তু হেসিমোর সাথে কোনো যোগাযোগ না হওয়ায় তার রাতের ঘুম উড়ে যায়। অন্যদিকে কারাগারে বন্দী হেসিমোকে প্রলুব্ধ করার জন্য ইয়ান তাকে দামি সব উপহার দেয় আর ডানসুর দেয়া প্রতিটি স্মৃতিচিহ্ন সে নির্মমভাবে ধ্বংস করে ফেলে। বন্দী থাকা সত্ত্বেও হেসিমোর সেনাপতি ইয়ানকে নিয়ে উপহাস করছিল, কারণ সে বুঝে গিয়েছিল যে ইয়ানের ভালোবাসা ছিল মিথ্যা আর তার আসল উদ্দেশ্য ছিল শুধু সিংহাসন দখল করা। যখন ইয়ান জানতে পারে যে ডানসু যুদ্ধের ময়দানে আহত হয়েছে, তখন সে তাকে মারার জন্য মানুষের পৃথিবীতে পৌঁছায়, কিন্তু ডানসুর জাদুকরী তলোয়ার ইয়ানকে আটকে দেয় আর উল্টো তাকে আহত করে ফেলে। ঠিক সেই মুহূর্তে গুরু ফ্যাং সেখানে এসে ডানসুকে রক্ষা করে। তবে এই লড়াইয়ের পর ইয়ান পালিয়ে গেল ফ্যাং অনেক দুর্বল হয়ে পড়ে। ডানসুর জিজ্ঞাসার জবাবে সে মিথ্যে বলে যে রানী তার কাজে ব্যস্ত আছে। পরে গুরু ফ্যাং তার দাসীকে বলে যে এগুলো সবই এক ভয়াবহ ধ্বংসের ইঙ্গিত। অন্যদিকে যুদ্ধের ময়দানে শত্রু সৈন্যরা অদ্ভুতভাবে লড়াই করছিল, কারণ তারা কোনো ব্যথাই ফিল করছিল না। এটি ছিল ডানসুর পুরনো সঙ্গী লুদার তৈরি করা সেই বিষের প্রভাব, যা মানুষের চেতনাকে পুরোপুরি অসর করে দিত। এভাবেই দেখতে দেখতে 5 বছর কেটে যায়। ডানসু অনেক রাজ্য উদ্ধার করে, কিন্তু হেসিমোর কোনো খবর না পাওয়া
আর জাদুকরি ফুলের প্রভাবে সে ধীরে ধীরে নিজের ইন্দ্রিয়গুলো হারাতে থাকে। অন্যদিকে কারাগারে হিসিমুকে খুশি করতে ইয়ান জাদুকরীর শক্তিতে ছোট ছোট প্রাণী আর জীবন্ত বস্তু তৈরি করতে থাকে। কিন্তু সে জানতো না যে রানী অত্যন্ত চালাকির সাথে তার নিজস্ব শক্তি শুষে নিচ্ছিল, যাতে সে তার হারিয়ে যাওয়া জাদুকরী ক্ষমতা ফিরে পায়। তখন হিসিমু জানতে পারে যে 300 বছর আগে তার বাবার হত্যাকারী অন্য কেউ ছিল না, বরং সেনাপতি ইয়ানি ছিল। আর সেই ভিলেন এটি দেখে ফেলেছিল বলেই তাকে ফাঁসানো হয়। ততক্ষণে হিসিমুর জাদুকরী ক্ষমতা পুরোপুরি ফিরে এসেছে আর ইয়ান পুরোপুরি দুর্বল হয়ে যায়। নিজের পরাজয় নিশ্চিত দেখে ইয়ান প্রাসাদের সবথেকে গোপন আর শক্তিশালী অস্ত্র চুরি করে পালিয়ে যায়। হিসিমু মুক্তি হওয়ার সাথে সাথেই জাদুকরী জগতের বিশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয় আর ব্যবস্থা পুনর্বহাল করার জন্য দীর্ঘ 5 বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ডানসুর সাথে দেখা করতে মানুষের পৃথিবীতে যায়। এত বছরের যন্ত্রণা আর অপেক্ষায় ক্লান্ত ডানসু হিসিমুকে দেখা মাত্রই কেঁদে ফেলে আর একে অপরকে জড়িয়ে ধরে। হিসিমু জানায় যে সে বিদ্রোহ দমনে আটকে ছিল। ডানসুর সাথে কিছু মুহূর্ত কাটানোর জন্য সে তার স্বাদের শক্তি বিনিময় করে আর বহু বছর পর প্রথমবারের মতো পেট ভরে খাবারের আনন্দ উপভোগ করে। তাদের অনুগত সঙ্গীর ওই ছোট্ট ভোজের অংশীদার হয়। কিন্তু হিসিমু ফিরে যাওয়ার সাথে সাথেই এই জাদুকরী বিনিময়ের মারাত্মক প্রভাবে ডানসু রক্ত বমি করতে শুরু করে। গুরু ফ্যাং তাকে সতর্ক করে দেয় যে যদি বেঁচে থাকতে হয় তবে যেন আর কখনো শক্তির এই ব্যবসা না করা হয়। অন্যদিকে পালিয়ে যাওয়া ইয়ান শত্রু দেশের হাই স্প্রিন্ট লুদাকে নিয়ন্ত্রণ করে নেয় আর তার মাধ্যমে ডানসুকে ধীর গতির বিষ খাওয়ায়। আগে থেকে দুর্বল ডানসুর অবস্থা এখন অত্যন্ত নাজুক হয়ে পড়ে। জাদুকরী জগতে বসে হিসিমো যখন ডানসুর এই বিপদের আভাস পায় তখন সে সত্য জেনে সরাসরি লুদার কাছে প্রতিশোধক চাইতে পৌঁছায়। কিন্তু ইয়ানের ইশারায় লুদা বিনিময়ে তার কাছ থেকে জাদুকরী লণ্ঠন দাবি করে বসে। ডানসুর প্রাণ বাঁচাতে হিসিমো তার ক্ষমতার সবচেয়ে বড় প্রতীক সে জাদুকরী লণ্ঠনটিও দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ভারী মনে সে ডানসুর কাছে শেষবারের মতো বিদায় জানাতে আসে। সেখানে গিয়ে সে জানতে পারে যে ডানসু গত 5 বছর ধরে ধীরে ধীরে তার সব ইন্দ্রিয় হারিয়ে ফেলছিল। যখন ডানসু তার শেষ অবশিষ্ট শ্রবণ শক্তিটুকু হিসিমোকে সঁপে দেওয়ার কথা বলে তখন হিসিমোর হৃদয় কষ্টে ভেঙে পড়ে। সে তাকে আর দুর্বল হতে দেখতে পারছিল না, তাই পাথরের মতো কঠিন হৃদয়ে সে ডানসুর সাথে ব্রেকআপ করে ফেলে আর বলে যে যা ভাগ্যে নেই তা কখনোই নিজের হতে পারে না। অন্যদিকে সেনাপতি ইয়ান চালাকির সাথে জাদুকরী লণ্ঠনটি নিজের কাছে নিয়ে নিল। সেটি সে কন্ট্রোল করতে পারছিল না, কারণ লণ্ঠনটি হিসিমোকে তার যোগ্য উত্তরাধিকারী হিসেবে বেছে নিয়েছিল। রানীকে বাধ্য করার জন্য ইয়ান ডানসুকে অপহরণ করে। এর মধ্যে রণক্ষেত্রে এক ভয়াবহ আক্রমণ হয়, যেখানে তাদের বিশ্বস্ত সঙ্গী চ্যানিয়াং সাহসের সাথে লড়াই করতে করতে অসংখ্য তীরে বিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। মৃত্যুর সময় চ্যানিয়াং হিসিমোর নাম ধরে ডাকে আর রানী তৎক্ষণাৎ সেখানে পৌঁছে যায়। তার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গীর নিথর দেহ দেখে হিসিমোর চোখে পানি চলে আসে আর পূর্ণ রীতি অনুযায়ী সে তাকে তার বাবার পাশে সমাহিত করে। যখন হিসিমো খেয়াল করে যে ডানসু ময়দানে নেই সে বুঝে ফেলে যে এটি ইয়ানেরই কারসাজি। ইয়ান ডানসুকে বাধ্য করার চেষ্টা করে যেন সে জাদুকরী ফুলের সাহায্যে হিসিমোর শক্তি শুষে নেয়, কিন্তু ডানসু এমনটা করে না। তখনই এক নতুন মোড় আসে। তখনই লুদা হঠাৎ এগিয়ে এসে জাদুকরী লণ্ঠনটি নিজে গিলে ফেলে, কিন্তু একজন সাধারণ মানুষ হওয়ায় সে সেই অসীম শক্তি সামলাতে পারছিল না আর যন্ত্রণায় কাতরাতে থাকে। ইয়ান তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর হিসিমো ডানসুকে উদ্ধার করে। হিসিমো ডানসুকে সুরক্ষিত ক্যাম্পে নিয়ে আসে আর গুরু ফ্যাংকে তার দেখাশোনার ভার দেয়। এখানে সে শেষ পর্যন্ত সত্যিটা বলে দেয় যে সে ব্রেকআপ শুধু এই জন্যই করেছিল যাতে ডানসু তার সব শক্তি হারিয়ে প্রাণ না হারায়। যাওয়ার আগে সে ডানসুকে চ্যানিয়াংয়ের মৃত্যুর খবর দেয়, যা শুনে ডানসু মানসিকভাবে ভেঙে পড়ে। হিসিমো ডানসুর ওষুধ তৈরি করতে জাদুকরী জগতে ফিরে যায়, যেখানে চ্যানিংয়ের অপূর্ণ ইচ্ছা একটি ছায়ার মতো তার পিছু পিছু চলে আসে। অন্যদিকে লণ্ঠন গিলে ফেলার পর লুদা এখন ইয়ানকে ব্ল্যাকমেল করতে শুরু করে যেন সে তাকে জাদুকরী শক্তি শেখায়, যাতে সে এই যুদ্ধে জিততে পারে আর হিসিমোর নাম নিশানা মুছে ফেলতে পারে। মানুষের পৃথিবীর সাময়িক ক্যাম্পে শোকের ছায়া নেমে আসে, কারণ তাদের বীর যোদ্ধারা প্রাণ দিয়ে রাজ্যের পতাকা ফিরিয়ে এনেছিল। অন্যদিকে রাজনীতিতে ভুল বোঝাবুঝির কারণে সম্রাট মনে করে যে ডানসু বিদ্রোহ করছে, যদিও সত্যিটা ছিল যে দুর্নীতিবাজ মন্ত্রীরা রাজার আদেশ ডানসুর কাছে পৌঁছাতেই দেয়নি। মৃত্যুর আগে রাজার আগের মাথায় একটি শেষ উইল রেখে যায়, যেখানে ডানসুকে মৃত্যুদণ্ড দেওয়ার আর তার বিশ্বস্ত বন্ধু ফাংজিয়াংকে পদোন্নতি দেওয়ার নির্দেশ ছিল। রাজার মৃত্যুর পর ডানসুর এক বন্ধু ওয়ানজিন, যে আসলে ছদ্মবেশে থাকা রাজপুত্র ছিল, সে নতুন সম্রাট হয়। কিন্তু রাজার সে উইলটি চুরি হয়ে যায় আর ফাং বুঝতে পারে যে তার বন্ধু ডানসুর জীবন এখন চরম বিপদে। নিজের প্রিয় বন্ধু ডানসুকে বাঁচাতে ফাং নিজেই সব দায়ভার নিজের কাঁধে তুলে নেয়। যখন ভরা আদালতে ডানসুর বিরুদ্ধে প্রমাণ পেশ করা হয়, সে তখন ডানসুকে বাঁচানোর চেষ্টা করে নিজের বন্ধুকে নির্দোষ প্রমাণ করতে আর তাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে ফাং সবার সামনে স্তম্ভে মাথা ঠুকে আত্মহত্যা করে। নতুন সম্রাট তৎক্ষণাৎ সে দুর্নীতিবাজ মন্ত্রীকে মৃত্যুদণ্ড দেয়। ডানসুর বোন জিং
এই খবরে একদম ভেঙে পড়ে আর সেই জায়গায় গিয়ে কাঁদতে থাকে যেখানে সে শেষবার তার সাথে দেখা করেছিল। সে জানতো না যে সেই পণ্ডিত ব্যক্তি আর কেউ নয়, বরং তার ছোটবেলার ভাই ছিল। অন্যদিকে ডানসু যখন তার সবচেয়ে প্রিয় বন্ধুর মৃত্যুর শেষ খবরটি পায়, সে গভীরভাবে শোকে রক্তবমি করতে করতে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক সেই মুহূর্তেই হেসিমো তার তপস্যা থেকে বেরিয়ে আসে। তপস্যা থেকে বেরিয়ে এসে নিজের জাদুকরী শক্তিতে তৈরি করা সে বিশেষ ঔষধ নিয়ে ডানসুর কাছে পৌঁছায়, কারণ মানুষের পৃথিবীর কোনো ঔষধই তার উপর কাজ করছিল না। জ্ঞান ফেরার পর ডানসু তাকে অনুরোধ করে যেন তার মৃত বন্ধুর সাথে একবার দেখা করিয়ে দেয় সে, কিন্তু তারা দুজনেই জানতো যে তার বন্ধু এখন সব জাগতিক ইচ্ছা ত্যাগ করে মুক্তি পেয়ে গেছে। নতুন সম্রাট তার সেই প্রিয় বন্ধুর স্মরণে নান্দু শহরের বাইরে একটি শান্ত সমাধিক্ষেত্র তৈরি করে, যেখানে ডানসু লুকিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানায়। ডানসু বুঝতে পেরেছিল যে তার হাতে আর বেশি সময় নেই, তাই সে তার বন্ধুর অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করার জন্য আর পিছু না ফিরে এগিয়ে যায়। অন্যদিকে সিংহাসন কেড়ে নেওয়ার পর সেনাপতি ইয়াং পুরোপুরি পাগল হয়ে যায়। সে যুদ্ধের ময়দানে ভয়ঙ্কর আর ভবঘুরে আত্মাদের এক বিশাল বাহিনীকে ছেড়ে দেয়, যারা কোনো পার্থক্য না করে উভয় পক্ষের সৈন্যদের উপরে নির্মমভাবে আক্রমণ করতে থাকে। এই ধ্বংসলীলা থামাতে হেসিমো নিজে ময়দানে নামে, যেখানে গুরু ফ্যাং তার জাদুকরী শক্তির সাহায্যে সৈন্যদের অস্ত্রগুলোকে সে অশুভ আত্মাদের বিরুদ্ধে লড়াই করার উপযোগী করে তোলে। হেসিমো ইয়ানের উপর প্রচণ্ড রেগে যায়, কিন্তু তখনই সেই ভিলেন লুদা মাঝখানে এসে তার ভেতরে থাকা জাদুকরী লণ্ঠনটিকে ধ্বংস করার চেষ্টা করে, যার ফলে হেসিমোর জীবন বিপন্ন হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইয়ানের ভেতরে সুপ্ত মানবিকতা জেগে ওঠে আর সে হেসিমোকে বাঁচাতে লোদার সাথে লড়াই শুরু করে। হেসিমো যখন দুর্বলতার কারণে মৃত্যুর খুব কাছে পৌঁছে যায়, তখন সে সামনে হাসি মুখে ডানসুর ছায়া দেখতে পায় আর শহীদ হওয়া চ্যাংয়াংয়ের আত্মাও তাকে ডাকে। জাদুকরী জগতে তাদের বাকি সঙ্গীরা অশুভ আত্মাদের থামিয়ে দেয়। অবশেষে হেসিমোর হাতেই ইয়ানের চিরস্থায়ী পতন ঘটে। ঠিক তখনই ডানসু সঠিক সময়ে সেখানে পৌঁছায় আর লুদা পেছন থেকে হেসিমোকে আক্রমণ করার চেষ্টা করতেই ডানসু তলোয়ারের এক আঘাতেই তাকে মেরে ফেলে। লুদা মারা যাওয়ার সাথে সাথেই জাদুকরী লণ্ঠনটি তার শরীর থেকে বেরিয়ে সরাসরি চ্যাংয়াংয়ের বিশ্বস্ত আত্মার মধ্যে লীন হয়ে যায় আর হেসিমো তাকে ভাইয়ের মতো গ্রহণ করে নেয়। এই মহাযুদ্ধ জেতার পর আর রাজ্যের 17টি প্রদেশ স্বাধীন করার পর ডানসু তার সেনাবাহিনী কমান্ড সম্রাটের হাতে ফিরে দেয় আর নিজের দায়িত্ব থেকে চিরতরে অবসর নেয়। সে তার সমস্ত বিশ্বস্ত সঙ্গীদের কাছ থেকে শেষ বিদায় নেয়, যেখানে তার দুই বিশেষ বন্ধুর প্রেম কাহিনীও পূর্ণতা পায়। এরপর ডানসু আর হেসিমো তাদের বাকি জীবন একসাথে কাটানোর জন্য সেই ছোটবেলার মতো দেখতে বাড়িটিতে বসবাস শুরু করে। এর মধ্যে জানা যায় যে গুরু ফ্যাংয়ের দাসী কোনো সাধারণ মানুষ ছিল না, বরং এক অমর দেবী যে গত 10 বছর ধরে তার সাথে ছিল আর তাদের মধ্যে গোপনে প্রেম গড়ে উঠেছিল। অবশেষে হেসিমো নিজে এগিয়ে এসে ডানসুকে বিয়ের প্রস্তাব দেয় আর ডানসু তার প্রস্তাবে রাজি হয়ে যায়। জাদুকরী জগতে তাদের বিয়ে অত্যন্ত ধুমধাম করে সম্পূর্ণ হয়, কিন্তু ডানসু হেসিমোর জন্য তার সবথেকে বড় আর শেষ আত্মত্যাগের প্ল্যান আগেই করে রেখেছিল। বিয়ের মণ্ডপের দিকে এগিয়ে যাওয়ার সময় ডানসু গুরু ফ্যাংয়ের দেয়া সেই জাদুকরী ফুলটি সক্রিয় করে দেয় আর তার 5টি ইন্দ্রিয় চিরকালের জন্য হেসিমোর কাছে দান করে দেয়। পলক ফেলতেই হেসিমোর পৃথিবী পুরোপুরি বদলে যায়। সে প্রথমবারের মতো চারপাশে উজ্জ্বল লাল রং দেখতে পায়, সঙ্গীত শুনতে পায়, বাতাস আর চোখের জলের স্বাদ অনুভব করতে পারে। ইন্দ্র দান করার ফলে ডানসুর শরীর ভেতর থেকে পুরোপুরি শূন্য হয়ে গিয়েছিল, তবুও তারা দুজনে সাহস করে বিয়ের সমস্ত আচার সম্পন্ন করে। জাদুকরী জগতের হাড় কাঁপানো শীত ডানসুর অবস্থাকে আরো খারাপ করে তুলছিল, তাই বিয়ের পরপরই তারা মানুষের পৃথিবীর এক শান্ত পাহাড়ে তাদের ওয়েডিং নাইট কাটানোর জন্য চলে যায়। ডানসুর শেষবারের মতো হেসে জিয়াংহাইয়ের কাছ থেকে ওয়াইন চেয়ে নেয় আর তারা বিয়ের শেষ আচার সম্পূর্ণ করে, কিন্তু তখনই ডানসুর শরীর তাকে ছেড়ে দেয়। সে হেসিমোকে ঠিক মতো কিছু করতে পারছিল না। হঠাৎ রক্তবমি করতে করতে তার কোলে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। হেসিমো এতে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে আর সমস্ত জাদুকরী শক্তি প্রয়োগ করেও তাকে আর বাঁচাতে পারছিল না। এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় হেসিমোর প্রতি ডানসুর একা ফেলে যাওয়ার এক গভীর মমতা রয়ে যায়। তার এই অসম্পূর্ণ ভালোবাসা এত শক্তিশালী ছিল যে সে পুরোপুরি মুক্তি না পেয়ে এক পথভ্রষ্ট আত্মা বা এক সুন্দর গোস্ট জেলিফিশের রূপ নেয় আর হেসিমোর চারপাশে ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে হেসিমো জাদুকরী জগতে ফিরে গিয়ে সবার সামনে চিরকালের জন্য রানীর পদ ছাড়ার ঘোষণা দেয়। সে জাদুকরী লণ্ঠনের নতুন উত্তরাধিকারী চ্যাংয়াংকে সিংহাসন সঁপে দেয়। শুরুতে সবাই চ্যাংয়াংয়ের কম অভিজ্ঞতার কথা ভেবে একটু ইতস্তত করলেও জিয়াংহাই তাকে সম্মান জানিয়ে মাথা নত করতেই পুরুষ সভা চ্যাংয়াংকে নতুন রাজা হিসেবে মেনে নেয়। চ্যাংয়াংও বুঝতে পারে যে ডানসু একটি ছায়ারূপে তার অপূর্ণ ইচ্ছা নিয়ে এখনো হেসিমোর কাছে আছে। সিংহাসন ত্যাগের পর হেসিমো এক সাধারণ যাযাবরের মতো মানুষের পৃথিবীতে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে থাকে। তাকে এভাবে খুশি দেখে গুরু ফ্যাং আর তার দেবী স্বস্তির নিঃশ্বাস ফেলে। গুরু ফ্যাং তার জাদুকরী গণনার মাধ্যমে অনুমান করে যে ডানসু আর হেসিমোর ভাগ্যের সফর এখনো শেষ হয়নি, তাদের আবার দেখা হতে পারে।
ড্রামা শেষে দেখা যায় যে হেসিমো হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, যেন সে খুব কাছে কারো উপস্থিতি ফিল করছিল। ঠিক তখনই সে জাদুকরি জেলিফিশটি ধীরে ধীরে সাঁতরে তার কাছে আসে, আর সে সেই ছায়াকে বলে, আমার সাথেই থেকো, এবার আর হারিয়ে যেও না কিন্তু। এরপর তারা দুজনে চিরকালের জন্য একসাথে এগিয়ে যায়। আর এখানেই ডানসু আর হেসিমোর এই অত্যন্ত সুন্দর, অনন্য আর ইমোশনের সফরটি সমাপ্তি হয়। তো ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলো না। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।